নিজের বাচ্চাকে বোনের বলে ঠকিয়ে আমার ছেলেকে বিয়ে করতে পারে এমন বাটপা চরিত্রহীন মেয়েকে আমি পুনরায় আর ঘরে তুলতে পারবো না। শ্রাবণ, হয় তুমি ওই মেয়েকে ডিভোর্স দিবা, নয়তো আমি ঘর ছাড়বো। মিতুকে বিয়ে করো, আমি আয়োজন করছি। মা বাবা কখনো সন্তানের খারাপ চাইতে পারে না। আমার কথা শোনো, ভালো থাকবে। মাকে পেতে হলে এরকম বউয়ের মায়া তোমাকে ছাড়তে হবে। বড় চাচি আম্মার কথা শুনে শ্রাবণ ঠোঁট চেপে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। ড্রয়িং রুমে ইকবাল মাহমুদের পুরো পরিবার বসে আছে। বউ ছাড়া ছেলেটা কেমন ছন্ন ছাড়া জীবন অতিবাহিত করছে। বংশের মান মর্যাদা রক্ষার জন্য হলেও ছেলেটার শূন্য ঘর আগে পূর্ণ করা প্রয়োজন। ইকবাল সাহেব নির্বাকভাবে চেয়ে আছেন। ছেলের বিষয়ে উনি কথা বলতে নারাজ। আগে বলতেন, এখন ছেড়ে দিয়েছেন। আলো ঘর থেকে যাওয়ার পর থেকে উনি ছেলের বিষয়ে উদাসীন। মিতু মাথা নিচু করে লজ্জায় লাল নীল হচ্ছে। নির্জনতা কাটিয়ে পাশ থেকে তুলি প্রতিবাদ করল। মিতু আপু নিজের সংসার ভেঙে এখন আমার ভাইয়ের সংসারে নজর দিয়েছে। বোন হিসেবে আমি ওকে পছন্দ করলো, ভাইয়ের বউ হিসেবে আমি ঠিক মানতে পারছি না বড় মা। তুমি আজ অবধি যতগুলো সিদ্ধান্ত নিয়েছ সবগুলো ছিল তোমার জিদের অংশ, যেটা কোনো ভালো বুদ্ধিমান মানুষের কাজ না। তুলি আরও কিছু বলতে চাইল, কিন্তু পারল না। পাশ থেকে রতন ধমক দিল। বেশ কিছুদিন ওরা দলবদ্ধ হয়ে শহরে এসে জুটেছে। মিতুর কাপড়ের ব্যবসা রমরমা চলছে। শ্রাবণ ঘড়িতে টাইম দেখে চঞ্চল হয়ে সবাইকে থামিয়ে দিয়ে চাচিকে উদ্দেশ্য করে বলল, বড় মা, বাইরে গাড়ি অপেক্ষা করছে, তুমি দ্রুত রেডি হয়ে আসো। সঙ্গে কাউকে নিতে চাইলে নাও, যেটা করবে খুব তাড়াতাড়ি, বুঝলে? আমাকে যেতে হবে। শ্রাবণের অর্ধেক বলা কথা শুনে ভদ্রমহিলা সহ সকলে অবাক হলো। উনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, কোথায় যাব আমি? ভুলভাল বকছ কেন? শ্রাবণ মৃদু হেসে উত্তর দিল, আমি আলোকে আনতে যাচ্ছি। তুমি যেহেতু ওর সঙ্গে এখানে থাকতে চাইছো না, সেহেতু আগে থেকে তোমাকে বাড়িতে পৌঁছে দেবার দায়িত্ব আমার। রাহিন তোমাকে দিয়ে আসবে, হাতে সময় নেই। চাইলে তুমি মিতুর নতুন ফ্ল্যাটে উঠতে পারো। এক বাড়িতে এতগুলো মানুষ থেকে জটিলতা, কুটিলতা সৃষ্টি করবে, সেগুলো আমার কাছে অনুচিত বলে মনে হচ্ছে। মিতুর বিয়ে শাদী যা দেওয়ার ইচ্ছা তুমি ওর বাসায় গিয়ে দাও। আমাকে অনুষ্ঠানের আগে জানিয়ে রেখো। গিফট দিয়ে দাওয়াত খেয়ে আসবো। শ্রাবণের কথা শুনে বাকিরা আকাশ থেকে পড়ল। মিতু লজ্জা মাখা মুখখানা মুহূর্তের মধ্যে ঘন কালো মেঘে আবৃত হয়ে চুপসে গেল। ইকবাল মাহমুদের চোখে বিস্ময় খেলা করছে। রতন বিরক্ত হলো। এই মেয়ের জন্য নিজের স্ত্রী সন্তানদের হারাতে হয়েছে। ভেবেছিল নিজে বিয়ে করে রাকাকে দুঃখের সমুদ্রে ভাসিয়ে দিবে, কিন্তু তেমন কিছু হয়নি। রাকা ভালো আছে, আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। প্রায় হলিডে ঘুরতে গিয়ে ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করে। ডিভোর্সের সময় ভুল করে ছেলে মেয়েদের দায়িত্ব নিতে অস্বীকার করে যে পাপ করেছে, সেই পাপে এখন জ্বলতে হচ্ছে। বিবাহিত জীবনের প্রথম 2 মাস স্বপ্নের মতো ছিল, তারপর থেকে শুরু হয়েছে অশান্তি। নতুন বউয়ের মুখ ছুরির মতো চলে, বাচ্চা হচ্ছে না, অথচ তাতে ওর কোনো মাথা ব্যথা নেই। সকাল থেকে রাত অবধি দাপটের সঙ্গে চলাফেরা করে। কাজের এক মেয়ে জুটিয়েছে, সে কাজের থেকে অকাজ বেশি করে। সারাদিন এর ওর কথা কানে লাগিয়ে ঝামেলা সৃষ্টি করে। রতন বেশিরভাগ সময় চুপ থাকার চেষ্টা করে। বাচ্চাদের সবসময় মনে পড়ে। একবার চেষ্টা করেছিল রাকার সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু পারেনি। রাকার ভাই হুমকি দিয়েছে, ঝামেলা করতে চাইলে থানা পুলিশ করবে। সিটি কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান, তাছাড়া রাজনীতিতে বেশ দক্ষতা অর্জন করেছে। আজ যার জন্য নিজের এতটা ক্ষতি হয়েছে, আবারও তার মুখদর্শন করতে হবে ভেবে হুঙ্কার ছাড়ল, তুই পাগল হয়েছিস? ওর জন্য আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে, সঙ্গে আমার জীবনটা তছনছ হয়েছে, তবু ওকে ঘরে তুলবি? শোন, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবার চেষ্টা কর। ওর মুখ দেখলে আমার রাগ ওঠে। ওর জন্য আমি রাকাকে হারিয়েছি। রতন কথা শেষ করতে পারল না। পাশ থেকে ফুলমালা দাঁত মুখ খিচে জবাব দিল, তোমার জীবন আমি নষ্ট করেছি সেটা বোঝাতে চাইছো, তাই না? এখনই তালাক দাও, আমি থাকবো না তোমার সঙ্গে, কাপুরুষ একটা।
ফুলমালার এক স্বভাব, কথায় কথায় তালাক দিতে বলে। ফুলমালাকে থামাতে বড় মা ধমক দিয়ে বললেন, ফুলমালা, তুমি রান্নাঘরে যাও, দেখো কাজের মেয়েটা কি রান্না করছে, ওর সঙ্গে হাত লাগাও, এখানে তোমার কাজ নেই। ফুলমালার শরীর জ্বলে উঠল, মেজাজ খারাপ ছিল, হুকুম শুনে আরও খারাপ হলো। আশপাশের পরিবেশ ভুলে উত্তর করল, রাতে আপনার ছেলে জাগিয়ে রাখে আর দিনে আপনি বোঝেন না কিছু, নাকি বোঝেও না বোঝার ভান ধরে থাকেন? শোনেন, আমিও মানুষ, আমার বিশ্রামের প্রয়োজন হয়, রাতে ঘুমাতে পারি না এক ফোঁটা। ক্লান্ত শরীর নিয়ে সকাল থেকে আপনাদের ফরমাস খাটা আমার দ্বারা সম্ভব না। রতন নতুন বইয়ের কথা শুনে চুপসে গেল। সম্মুখে পরিবারের ছোট বড় সকলে উপস্থিত। বড় মায়ের মুখটা দেখার মতো হলো। সখ্যতা করে নিজের বোনের মেয়ের সঙ্গে রতনের দ্বিতীয় বিবাহ দিয়ে যেন শখের করাতের মতো বেহাল অবস্থা। ফুলমালা কাউকে পরোয়া করে না, সে আছে নিজের খেয়ালিপনাতে ব্যস্ত। রতন নেকি সুরে বলল, থামবে ফুল, তোমাকে কিছু করতে হবে না। হারুনের মাকে খবর দিয়েছি, আজ থেকে ওই বাড়ির কাজকর্ম করবে, তুমি রুমে যাও। রতনের কথা মানতে পারল না রতনের বড় চাচি মাজেদা বেগম। রাকার বেলা এতটা সুযোগ সুবিধা দেওয়া হয়নি। এমন না যে মাজেদা বেগম রাকাকে অপছন্দ করতেন, বরং বেশ পছন্দ করতেন। শুধুমাত্র রতনের খামখেয়ালির জন্য রাকাকে হারাতে হয়েছে। উনি নিজের বোনের মেয়ে বলে ফুলমালাকে অতিরিক্ত স্নেহ করে মাথায় তুলে রাখার মতো মহিলা না। তাছাড়া দেবর আর জায়ের কাছে ফুলমালার জন্য ছোট হতে উনি রাজি না, তাই প্রতিবাদ করলেন, বেয়াদবি করবা না মেয়ে, তোমাকে বিয়ের আগে সবটা বুঝিয়ে বলেছিলাম, তুমি সব জেনে বুঝে তবে রাজি হয়েছিলে, তাহলে এত কথা কিভাবে বলছো? আমাদের বাড়িতে কাজের মহিলাদের রান্না কেউ খেয়েছে কখনো? রান্নার দায়িত্ব বাড়ির বউদের, আহামরি কাজ তোমাকে দিয়ে করানো হচ্ছে না। রাকা বাড়ির কাজ একা সামলে এসেছে, তার অতিরিক্ত মানুষের প্রয়োজন হয়নি। তুমি দুদিন এসে বাড়ির নিয়মকানুন বদলে দিতে পারো না। চুপচাপ রান্না বসাও, বিকাল হতে চলেছে, সকালের খাবার কি আমরা রাতে খাবো? ফুলমালা চুল পরিমাণ নড়াচড়া করল না। রতন আজকাল রাত করে বাড়িতে ফিরে, তারপর থেকে শুরু করে বিরক্ত করা, এটা ওটা বলে ওকে রাগান্বিত করে। ইদানিং তার প্রাক্তন স্ত্রীর কথা অধিকতর বেশি মনে পড়ছে। বিয়ের কয়েকদিন ভালো চলছিল, তারপর অশান্তি শুরু, মন মেজাজ বিগড়ে থাকে। তারপর এই বিশাল জনগোষ্ঠীর জন্য রান্না করা সহজ না। এরা ঠান্ডা খাবার পাতে তোলেন না, 3 বেলা রান্নাঘরে ঢুকতে হয়। মোট কথা দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে পার হয়। এভাবে চলতে থাকলে সুখের মুখ দেখা লাগবে না, তাই ইচ্ছে করে সকালে দেরিতে ঘুম থেকে ওঠে, নিজের খেয়াল খুশিতে থাকে। বউ বলে কেউ নিজের স্বাধীনতা থাকতে নেই? ফুলমালা চিৎকার করে উঠল, আপনিও বাড়ির বউ, রান্নার দায়িত্ব বরং আপনি নিন। আমার কি দায় পড়েছে আপনাদের এই বিশাল হাতি বাহিনীর জন্য নিজের জীবন যৌবন ত্যাগ দেওয়ার? এসেছিলাম তখন দেখেছিলেন আমার গায়ের রং কেমন ছিল। ছেলে যখন অন্য মেয়ে লোকের কাছে যাওয়া শুরু করবে তখন দেখতে ভালো লাগবে, তাই না? আমি পারবো না রান্না করতে, পারলে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিন। বিয়ের সময় 15 লাখ টাকা কাবিন ছিল, সেগুলো দিয়ে দিবেন, আমি ঝামেলা করব না। ফুলমালা সোজাসাপটা উত্তর দেখে রতনের চোখ বড় বড় হয়ে গেল। এখানে এক ঝামেলা শেষ হলো না, অন্যটা শুরু। শ্রাবণের এত সময় নেই যে পরিবারের মহিলাদের এই কূটনৈতিক বিষয়ে মাথা ঘামাবে, তাই হাতঘড়িটা পুনরায় দেখিয়ে নিয়ে ব্যস্ত হয়ে বলল, বড় মা আমি যাচ্ছি, বাইরে গাড়ি আছে, যখন যেতে চাও বললে ড্রাইভার দিয়ে আসবে। ভদ্রমহিলা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মাথা ঠান্ডা করল। সবটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সংসারে নিজের অধিকার আর একাগ্রতা হারাবে। আজ অবধি নিজেকে ওই পরিবারের রানী ভেবে আসা মাজেদা বেগমের অস্তিত্ব বিলীন হওয়া এখন সময়ের অপেক্ষা। তাই নতজানু হয়ে নরম কণ্ঠে বলল, বাবা আমার, মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করো। মনে করো মৃত্যুর আগে তোমার বড় মা তোমার থেকে এই একটা জিনিস চেয়েছে, তুমি মিতুকে বিয়ে করে আলোকে ডিভোর্স দাও। আমি প্রমিস করছি, জীবিত অবস্থাতে আমি কখনো আর তোমার থেকে কিছু চাইব না। বলো রাখবে আমার কথা? তোমাকে আমি ছোট থেকে বড় করেছি, কতবার কোলে তুলে আহার করিয়েছি,
সবটা ভুলে গেলে? বাচ্চাদের মতো আবদার শুনে শ্রাবণ মহা বিরক্ত হলো। নাক মুখ কুঁচকে ফেলল। পুরুষালী শক্ত অদরখানা উপরের দন্তের অগ্রভাগ দ্বারা ক্ষত বিক্ষত করল কয়েক সেকেন্ড। তারপর উত্তর দিল, আমাকে থামাতে হলে তোমাকে আগে আমার সত্য মানতে হবে। বড় চাচুকে তুমি যদি ডিভোর্স দিতে পারো, আমিও আলোকে ডিভোর্স দিয়ে মিতুকে বিয়ে করব। রাজি থাকলে উকিল ডাকো। আমি চাচুর জন্য উপযুক্ত পাত্রী পেয়েছি। এক আসরে 2 বিয়ে হবে। সে আর যাই হোক, তোমার মতো নির্বোধ না। সে জানে কিভাবে সংসারে শান্তি আসে। অহেতুক ভুলভাল কাজকর্ম করে অশান্তি বয়ে আনবে না। মাতৃস্নেহের নামে বালছাল বুদ্ধি করে ছেলের বিবাহ বিচ্ছেদ ঘটাবে না। বলো, রাজি আছো ডিভোর্স দিতে? এমনিতেও শ্রাবণের কথাবার্তা হয় না। বহু কষ্টে মুখ বন্ধ রেখেছিল, এখন আর হবে না। শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে চৌচির। উপস্থিত কাউকে আর গণ্য করবে না। মাজেদা বেগম ঢোক গিলেছেন। রতন আর মিতুর প্ররোচনাতে আলোকে শ্রাবণের ঘাট থেকে নামাতে চেয়েছিল, কিন্তু এখন কি হবে? সত্যি কি শেষ বয়সে এসে নিজের স্বামীকে শ্রাবণের জন্য ডিভোর্স দিতে হবে? মাজেদা বেগম মায়া কান্না শুরু করলেন। উনি ভাবতেও পারেননি শ্রাবণ এরকম একটা কথা বলতে পারে। ছোট থেকে বড় করে তোলা ছোট্ট ছেলেটা আজ শহরের নামকরা সাংবাদিক, যার চ্যানেল শুনেছে টিভিতে দেখানো শুরু হয়েছে। যতই নাম ডাকুক, সম্পর্ক তার পাল্টে যায়নি। উনি ডুকরে কেঁদে উঠলেন। শেষ বয়সে আমি কোথায় যাব তোমার চাচুকে ডিভোর্স দিয়ে? এসব বলাও যে পাপ। আমাদের সম্পর্ক কি তোমার আর আলোর মতো? আলো 2 দিনের মেয়ে। ওর না আছে ভালো রূপ আর না আছে গুণ। আজ তো বেয়াদব মেয়ে। ওর জন্য এত অশান্তি আমাদের মধ্যে। আলোর সম্পর্কে বড় চাচির মন্তব্য শুনে শ্রাবণ দাঁড়িয়ে থাকতে পারল না। দরজার দিকে এগিয়ে যেতে যেতে উত্তর দিল, আমার বউ, আমি বুঝবো তাতে তোমার কি? আমার বউয়ের রূপগুণ বিচার করার অধিকার শুধুমাত্র আমার। সংসার কি তোমরা করবে? শুধু শুধু ঝামেলা করছো। গ্রামে ফিরে গিয়ে আমাদের শান্তিতে থাকতে দাও। পারলে তোমার দলবল সঙ্গে নিয়ে যেও। আমার মুখ খুব একটা ভালো না, কখন কি বলে ফেলি তখন কষ্ট পাবে। মিতুর বিয়ে তুমি নিজে লাফিয়ে লাফিয়ে দিয়েছিলে, তাই ওর দায়ভার তোমার। সো আমার সম্মুখে ওর নাম উচ্চারণ করা তোমার সাজে না। শ্রাবণ মাহমুদের এখনো এতটা ধৈর্যদশা হয়নি যে বউ ছেড়ে এখন বাইরের মেয়ে ছেলের উপরে নজর দিতে হবে। আমি গেলাম। শ্রাবণ চলে গেল। মাজেদা বেগম বুঝে গেছেন যতই উনি ঝামেলা করেন কোনো কাজ হবে না। রতন রাগে ফুলছে। মিতু দৌড়ে নিজের কক্ষে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করল। মাজেদা বেগম ইকবাল মাহমুদের দিকে ফিরলেন। ভেজা চোখে বললেন, দেখলে তোমার ছেলে আমার সঙ্গে কিরূপ ব্যবহার করলো? আমি তোমাদের ছোট থেকে বড় করেছি। নিজের সন্তান নেই বলে তোমাদের ছেলে মেয়েকে নিজ সন্তান ভেবে এসেছি। বিয়ে হয়ে যখন তোমাদের বাড়িতে পা রাখি তখন আমার বয়স ছিল 11। ছোট সেই মেয়েটা পুরো সংসার একা কাঁধে নিয়েছিল, কখনো প্রতিবাদ পর্যন্ত করিনি। আর আজ তোমার ছেলে আমাকে বাড়ি ছাড়তে বলে গেল। আজ যদিও আমার পেটের ছেলে হতো তবে কি পারতো এমন বলতে? ঠিকই মায়ের কথা শুনতো। আসলে পর কখনো আপন হয় না, ও সেটা বুঝিয়ে গেল। ইকবাল মাহমুদের কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। ছেলের চালচলন নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওনার নেই। থাকলে আজ বখাটে শ্রাবণ নামে পরিচিত হতো না। ছেলে ওনার মতো নামকরা ডাক্তার হতে পারত। উনি ইতস্তত করে উত্তর দিলেন, ভাবি, তুমি তো জানো ওর সঙ্গে আমি পারি না। ওর বিষয়ে কথা বলা আমি আগে থেকে ছেড়ে দিয়েছি। তুমি ওর বিষয়ে এত ভেবো না। তুমি মিতুর অন্যখানে বিয়ের ব্যবস্থা করো, আমি সাহায্য করব। শ্রাবণের কথায় তুমি কিছু মনে করো না। মাজেদা বেগমের রাগ হলো। ইকবাল যে কৌশলে ছেলেকে সাপোর্ট করছেন বুঝতে বাকি নেই। এখানে নতজানু হয়ে কথা বলে কোনো লাভ হবে না, তাই গর্জন করে উঠলেন, আমি মিতুর সঙ্গে তোমার ছেলের বিয়ে এমনি এমনি দিতে চাইছি না। ডিভোর্সি মেয়েকে কোনো ভালো পরিবারের অবিবাহিত ছেলে কি গ্রহণ করতে রাজি হবে? এমনি তো মেয়েটার নামে বদনাম রটেছে। এখন বিয়ে আসলো 1 বাচ্চার বাপ, নয়তো 2 বাচ্চার বাপ আসবে বিয়ের প্রস্তাব নিয়ে। শ্রাবণ ঘরের ছেলে, ওর সঙ্গে মেয়েটার আগে ভালো সম্পর্ক ছিল। ওদের বিয়ে হলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো, ওরাও সুখে থাকবে।
মিতুকে আমি মেয়ের মতো বড় করেছি, ওর জন্য এইটুকু চাওয়া কি আমার অপরাধ? ইকবাল মাহমুদ উত্তর করতে চাইলেন, কিন্তু পাশ থেকে ওনার স্ত্রী লিমা বেগম উত্তর করলেন, আপা, তুমি স্বার্থপরের মতো কথা বলবে না। তোমার সিদ্ধান্তে একবার আমার ছেলেটা ছন্নছাড়া হয়ে গিয়েছিল। মা হয়ে দেখেছি ছেলেটা কিভাবে যন্ত্রণা পেয়েছে। এখন যেই সবটা ভুলে নতুন করে জীবন শুরু করতে চাইছে, আর অমনি তুমি এখানে এসে ঝামেলা করছো। মিতুকে আমার পছন্দ না। আমার ছেলের জন্য কখনো আমি ওকে উপযুক্ত ভাবিনি। তাছাড়া আমার ছেলে মেয়েকে মানুষ করতে আমি তোমার সাহায্য চাইনি। তুমি নিজ থেকে আমার থেকে ওদেরকে দূরে সরানোর জন্য আলগা দরদ দেখিয়েছ। একসময় তুমি সফল ছিলে, সবসময় চেয়েছ এই পরিবারের সকলে তোমার পায়ের নিচে পড়ে থাকুক। আমি সেসব নিয়ে কিছু বলতে চাইছি না। আপাতত আমাদের শান্তিতে বসবাস করতে দাও। লিমা বেগমের মনে জমে থাকা এতদিনের রাগ ঝাল বেরিয়ে আসলো নিমিষে। ইকবাল মাহমুদ ইশারা করলেন স্ত্রীকে থামতে, কিন্তু ততক্ষণে সব শেষ। মাজেদা বেগমের গলা আটকে গেছে, আওয়াজ আসছে না। এতদিন মনে মনে যেটা ভেবে এসেছেন, আজ সেগুলো অন্যের মুখে শুনতে হচ্ছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। রাগে দুঃখে উনি নিজের কক্ষের দিকে হাঁটলেন। ড্রয়িং রুমে নীরবতা বিরাজ করছে, কারো মুখে আওয়াজ নেই। ফুলমালা বক্র হেসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এই পরিবারের ভালো মন্দ ওর কোনো যায় আসে না, বরং কাবিনের টাকা উসুল করা এখন সুযোগের অপেক্ষা। রতনের সঙ্গে সংসার করার ইচ্ছে ওর নেই। রতনের কার্যকলাপ দেখলে ওর শরীর জ্বলে পুড়ে অঙ্গার হয়। এমন কাপুরুষ বেহেয়া জীবন সঙ্গে কারো কাম্য হতে পারে না। নারী চরিত্র ভীষণ বিচিত্র, কখন কিভাবে বদলে যায় বলা কঠিন। অনাদর অবহেলা কোমল হৃদয়কে কঠিন করতে সময় লাগে না। মেয়েকে কোলে নিয়ে বসে আছে আলো, বোনের শেষ স্মৃতি, যাকে নিয়ে ওর সকল আশা ভরসা। ফাইজুর বিয়ের কথাবার্তা চলছে। বিনা বেগম ঘরবাড়ি পরিষ্কারে ব্যস্ত। স্বামীর মৃত্যুর পর বেশ কিছুদিন ভাইয়ের ঘরে থাকতে হয়েছিল। সেখান থেকে কিছু তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছেন, যা ভোলার না। ভাগ্য ভালো ছিল, তাই ছেলেটার একটা গতি হয়েছে। ভালো চাকরি করছে, প্রমোশন হয়েছে বিধায় সরকারি কোয়ার্টারে সুখের নীড় রচনা করতে পেরেছেন। স্বামীর জন্য এক বুক আফসোস জমে আছে। বেঁচে থাকতে লোকটা সুখের মুখ দেখতে পেল না। ফাইজুর বিয়ে হচ্ছে ওর এক সিনিয়র অফিসারের মেয়ের সঙ্গে। ছেলেটা এক মেয়েকে পছন্দ করত, কিন্তু ভাগ্যে নেই। বেকার ছিল, তাই মেয়ের পরিবার তাকে অন্যখানে বিয়ে দিয়েছে। তারপর থেকে ছেলেটা পরিবারের দিকে মনোযোগী হয়েছে। ভালো করে বেঁচে থাকতে হলে আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। ভালোবাসা ভালো লাগা অন্তরের ছোট্ট কুঁড়ে ঘরে বন্ধ থাকুক, সেটা যেন কাছের মানুষদের উপরে প্রভাব বিস্তার করতে না পারে। আলোর মন খারাপ। কতবার ভেবেছে কখন আর শ্রাবণের নাম মুখে আনবে না, ভাববে না, তবুও বারবার শুধু ওকেই ভেবে চলেছে। সারাদিন ফোনে শ্রাবণের চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে দিন যাচ্ছে। লোকটা নিষ্ঠুর না হলে কিভাবে পারল অসুস্থ আলোকে এখানে পাঠিয়ে দিতে? এখানে আসার 9 মাস হয়ে গেছে। প্রথম কয়েক মাস ভীষণ অসুস্থ ছিল, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ। আলো ভাবছিল, হঠাৎ হন্তদন্ত হয়ে ফাইজু বাইরে থেকে ভেতরে আসলো। আলোকে দেখে মৃদু হেসে বলল, আলো রানীর ছুটি শেষ, আপনার যাওয়ার সময় হয়ে এসেছে। আলো বুঝতে পারল না, ভ্রুকুসকে বলল, কোথায় যাওয়ার সময় হয়েছে? ফাইজু সোজাসাপটা উত্তর দিল, শ্রাবণ এসেছে তোকে নিয়ে যেতে। বেচারা আজ থাকতে পারবে না, বিকালের মধ্যেই ফিরবে। তুই ঘরে যা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। আলোর মেজাজ চরম খারাপ হলো। এতগুলো দিন লোকটার খবর নেই, আজ হঠাৎ আলকা দরদ দেখিয়ে নিয়ে এসেছে। কেমন লাগে? আলো মুখটা কঠিন করে চাপা কণ্ঠে উত্তর দিল, ওকে ফিরে যেতে বলো। আমি কারো সঙ্গে কোথাও যাচ্ছি না। আমি বিবাহিত, সেটা আমার মনে নেই। আমি পিওর সিঙ্গেল। বর থাকলে নিশ্চয়ই এতদিনে তাকে দেখতে পেতাম, বল পেতাম না। ফাইজু ভরকে গেল, কিছু বলতে চাইল, কিন্তু পারল না। দরজা থেকে উত্তর আসলো, মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। চিন্তা করো না, বাড়িতে চলো, এবার ঠিকঠাক মনে পড়ে যাবে।
হাতে সময় নেই। যত ঝগড়া ঝামেলা আর কুমতলব এঁটেছ সবগুলো বাড়িতে গিয়ে শুনবো। প্লিজ, সময় নেই, সত্যি বলছি। শ্রাবণ ফোনের দিকে চেয়ে কথা শেষ করে ঈশাকে নিতে এগিয়ে গেল। আলো বিরক্ত হলো। লোকটা এতদিন পর এসে কোথায় ক্ষমা চাইবে, ওর রাগ ভাগাবে, তা না করে ব্যস্ততা দেখাচ্ছে। আলো চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করে উত্তর দিল, প্রিয়জন থেকে দূরে গেলে ভালোবাসার তীব্রতা অধিকতমে বেশি অনুভব করা যায়। হয়তো তাই আপনি নিন্দিত শর্ত আমার কাছে আজও নন্দিত। ভালো মন্দ বিবেচনার হিতাহিত জ্ঞান ভাণ্ডার আমার শূন্য পড়ে আছে। সেখানে ভালোবাসার আপনার প্রতি মুগ্ধতা এসে ভিড় করেছে। তবু আমি আপনার থেকে দূরে থাকতে চাইছি। মৃত্যু অবধি আপনার প্রতি অবশিষ্টাংশের ভালোবাসা, ভালো লাগা আমাকে পূর্ণাঙ্গ প্রশান্তিময় জীবন দান করবে। একটা জনম কেন আপনি ছাড়া এমন আরও কয়েকটা জনম আমি একাকী থাকতে পারবো। দয়া করে আপনি এবার আসুন। আমি বা আমার মেয়ের উপরে আজ থেকে আপনি আর কোনো অধিকার দেখাতে আসবেন না। আমার জীবনে আপনার অনাকাঙ্ক্ষিত আগমন বা পদচারণা আমি ঠিক পছন্দ করছি না। আলোর বলা বাক্যগুলো শুনে শ্রাবণের চক্ষুদয় বড় হয়ে গেল। মেয়ের কণ্ঠে তেজ আছে, সে অজানা না, কিন্তু তাই বলে সোজাসুজি শ্রাবণকে এভাবে অপমান করবে? শ্রাবণ মানতে পারল না। খানিকটা এগিয়ে গিয়ে তেজ দেখিয়ে উত্তর দিল, বিয়ের আগে কথাগুলো বলা উচিত ছিল। তখন যখন চুপচাপ ছিলে, এখনো থাকো না। শ্রাবণ রাগলে দাঁত একটাও আর ঠিকঠাক থাকবে না। অনেকদিন অবসরে ছিলে, সময় নিয়ে বদ বুদ্ধি এঁটেছ, সে তো বুঝতে বাকি নেই আমার। আলো মৃদু হাসল। আজ এখানে ভূমিকম্প কেন, অগ্নিসংযোগ হলো, আলোকে কেউ চুল পরিমাণ টলাতে পারবে না। শ্রাবণের হুমকি ধামকিতে কি আলো ভয় পাচ্ছে? শহরের নামকরা পুলিশ অফিসারের বোনকে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা কার আছে? থমথমে মুখ করে বসে আছে শ্রাবণ। কিছুক্ষণ আগে আলোর সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে প্রচুর। মেয়েটা ফিরবে না বলে জিদ ধরেছে। বিনা বেগম মেয়েকে ধমক দিয়েও থামাতে পারেনি। আপাতত ঝগড়া কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছে, কারণ ফাইজুর হবু শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিল। ওরা চলে গেছে মিনিট কয়েক হবে। শ্রাবণ তখন থেকে চুপচাপ। রাহিন আর ফাইজু এক দৃষ্টিতে শ্রাবণের মুখের দিকে চেয়ে আছে। আলোর জায়গায় অন্য কেউ থাকলে আজ এখানে সুনামি বয়ে যেত। লোকে ঠিক বলে, পুরুষ সিংহ বউয়ের কাছে আসলে ঠিকই জব্দ হয়ে যায়। আলো নিজের কক্ষে আছে। বিনা বেগম জামাইয়ের জন্য খাবার রেডি করতে ব্যস্ত। নির্জনতা কাটিয়ে শ্রাবণ গম্ভীর কণ্ঠে উচ্চারণ করল, রাতটা আমরা এখানে আছি, আগামীকাল ভোরে রওনা দিব। আজকে শিডিউল আপাতত বাতিল। রাহিন এবার নজর ফিরিয়ে ফাইজুকে দেখে নিয়ে বলল, মিটিং দুইটা গুরুত্বপূর্ণ ছিল ভাই। এমপি মহোদয় আসবে বলেছেন। আগামীকাল সংসদ আছে। উনি নতুন করে শিডিউল দিতে পারবেন কি জানি না। এটা নিয়ে অনেক ঘুরেছি ওনার পেছনে। শ্রাবণ আরও গম্ভীর হলো। বাড়িতে অশান্তি করে এখানে এসে শান্তি মিলবে, কিন্তু না, সেখানে আরেক ঝামেলা। আলো বুদ্ধিমান মেয়ে, সে কি জানে না শ্রাবণ কেন ওকে এতদিন দূরে রেখেছিল? রেবা হত্যার আসামিদের বেশ কিছু এখনো বাইরে আছে। ইব্রাহিমের ভাই পরপর হুমকি ধামকি দিয়ে আসছিল। আলোকে ওখানে রাখলে সবাইকে মরতে হতো। ওরা যেভাবেই হোক প্রতিশোধ ঠিক নিত। শ্রাবণ কথাগুলো ভেবে উত্তর দিল, যে কাজে এসেছি এটা আগে শেষ হোক, তারপর বাকিটা দেখব। শ্রাবণ কথা শেষ করে সোফা হেলান দিয়ে চোখ বন্ধ করল। ফাইজু বোনের কৃতকর্মে লজ্জা পাচ্ছে। শ্রাবণের পরিবার ওদের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছিল। আজকে ওর যা কিছু হয়েছে সবটা ইকবাল মাহমুদের কল্যাণে। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। ফাইজু বিরক্ত হয়ে উঠে গেল। ফিরল মামা মামি আর মামাতো ভাই বোনদের সঙ্গে নিয়ে। এক ঝামেলা শেষ হতে না হতে আরেক ঝামেলা এসে হাজির। আলোর মামাতো ভাই ভাদ্র পাগল এখন আর পাগল নেই। পাবনাতে কোন এক ডাক্তারের কল্যাণে তার রোগের উত্তম চিকিৎসা মিলেছে। সেই খুশি তোর মামা মামি খুশিতে আটখান। ফাইজু সকলের সঙ্গে আলাপ শেষে শ্রাবণের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও শ্রাবণকে দেখে ওনারা বিশেষ খুশি হতে পারলেন না, মুখে বিষাদের ছায়া। আলোর মামাতো ভাই ফারুক নিজেকে দমাতে পারল না, ক্ষুব্ধ হয়ে বলে ফেলল,
আলো কেনারা বাসা থেকে তাড়িয়ে দিয়েছিল, আবার কেন এসেছে? ফাইজু, তুমি কি এর সঙ্গে আবার আলোকে পাঠাতে চাইছ? ওদের ডিভোর্স হয়নি? মাঝে বলেছিল আলোকে উনি আর নিবেন না। শ্রাবণ বিরক্ত হলো, মনে মনে বিড়বিড় করলো, যাতে মাতাল তালে ঠিক। রাহিন নড়ে চড়ে বসল। শ্রাবণ এমনিতে ক্ষেপে আছে, উল্টাপাল্টা কথা বললে তখন মুখ গড়গড়িয়ে চলবে, তখন থামানো মুশকিল। ফাইজু তাড়াতাড়ি ওকে থামাতে উত্তর দিল, ভাই, কার থেকে কি সব ভুলভাল শুনেছ? ওসব কিছু না, আলোকে শ্রাবণ নিতে এসেছে। আলোর মামি প্রতিবাদ করল, নিতে আসবে মানে কি ফাইজু? এতদিন মেয়ে অসুস্থ ছিল, ওরা বাসা থেকে বদনাম নিয়ে তাড়িয়ে দিয়ে এখন নিতে এসেছে, আর অমনি তুমি নাচতে নাচতে বোন পাঠিয়ে দিচ্ছ? শোনো, আমি আলোর সঙ্গে ফারুকের বিয়ে দিব। তোমার মা কোথায়? বুবুকে ডাকো। ফয়সালা না করে আমরা যাচ্ছি না। আলোর লেখাপড়ার খরচ দিয়ে ওকে বড় করেছি কি এমনি এমনি? ছেলের বউ করব বলে দুলাভাই আমাদের না জানিয়ে আলোর বিয়ে দিয়ে ভুল করেছিল। শ্রাবণ এতক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল, এবার আর চুপ থাকতে পারল না। ভ্রুকুসকে বলল, আপনাদের ভাদ্র পাগল ছেলের বিয়ে হচ্ছে না, তাই জন্য আবারও আলোর পিছনে পড়েছেন, তাই না? এখনো ভাদ্র মাস আসেনি, বুঝলেন কিভাবে ও ঠিক হয়ে গেছে? কিছুদিন অপেক্ষা করতেন। আর আলোর লেখাপড়ার খরচ কি আপনারা শখ করে দিয়েছেন? নিজেদের যা কিছু ছিল সব বেচে কিনে খেয়ে ফেলেছেন। এখন আমার শাশুড়ির নামে কিছু আছে, সেগুলো দখল করার জন্য আলোকে মাধ্যম বানাতে এসেছেন, তাই না? ফাইজু জমি বিক্রি করে এই মাসের মধ্যে নিয়ে আসবা। তোমাদের জন্য আমি একটা বাড়ি দেখেছি, কতদিন আর সরকারি কোয়ার্টারে থাকবে? শ্রাবণের কথা শুনে আলোর মামি ঢোক গিলল। কথায় বলে, পাগলকে মুখের সামনে পাগল বলতে নেই, খেপে যায়। এখানেও তাই হলো। ফারুক রোগা পাতলা শরীর নিয়ে লাফিয়ে উঠল, কি ভেবেছিস আলোকে তোর সঙ্গে যেতে দিব? কখনো না। আমি আলোকে পছন্দ করি, ওকে আমি ভালো রাখবো। আমাকে পাগল প্রমাণ করে তো সুবিধা হবে ভাবছিস? শ্রাবণ উত্তর করল না, কপালের চুলগুলো পেছনের দিকে টেনে নিয়ে নিজেকে সামলে বলল, মামি, আপনার পাগল ছেলেকে চুপ থাকতে বলেন। আমার কিন্তু মেজাজ ঠিক নেই, কার রাগ কার উপরে ঝেড়ে ফেলবো, তখন মুশকিল হয়ে যাবে। ফাইজু একে বাইরে নিয়ে যাও, বড়দের মধ্যে কথা হচ্ছে, সেখানে পাগল ছাগলের কি কাজ? শ্রাবণ বেশ রেগে আছে। ফাইজু এগিয়ে আসলো, ফারুকের হাতখানা ধরে নরম কণ্ঠে বলল, ভাই, আলো বিবাহিত, ওর স্বামী আছে, সবটা জেনে তবুও কেন এমন করছো? এসেছ খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে ফিরে যাও। আলোর মামি চিৎকার শুরু করলো, তোর মাকে 6 মাস আমার বাড়িতে ফেলে রাখলি, একটা টাকা দিয়েছিস খাওয়া থাকা বলে? এখন ভালো চাকরি করে খুব লায়ক হয়ে গিয়েছিস না? আমাদের বাইরের লোক দিয়ে এখন অপমান করিস। ছোট লোক নিচ থেকে উপরে উঠে গেলে নিচের দিকে তাকাতে চায় না। তোরা হচ্ছিস বেইমানের বংশধর। মহিলার হাবিজাবি কথাবার্তা শুনে ফাইজও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, ধমক দিল, নানা তোমাদের যেমন সম্পত্তি দিয়েছিল আমার মাকেও দিয়েছেন। তোমাদের গঞ্জে যে 2খানা দোকান আর বাড়ির জমি আছে, সবটা আমার মায়ের নামে। নিজেকে খুব চালাক ভাবো, তাই না? আলোর জন্য মাসে মাত্র 3000 টাকা পাঠিয়েছ, অথচ দোকান থেকে প্রতি মাসে 20,000 টাকা আসে। বাড়ির কথা নাইবা বলি, বাবা তবুও টাকা নিতে রাজি ছিল না, মায়ের জন্য রাজি হয়েছিল। হকে টাকা নিলে যদি বেইমান হয় তবে তোমরা কি? শ্রাবণ ঠিক বলেছে, আমি সব বিক্রি করব। আলোর মামা থতমত খেলেন। বোনেরা ছেলে মেয়েদের উনি রাগান্বিত করতে চাইছেন না। ভেবেছিলেন কৌশলে সব হাতিয়ে নেবেন। বিভিন্ন ঝামেলায় নিজের সম্পদের সবটুকু বিক্রি করে এখন শেষ সম্বল বিনার নামে থাকা 2টা দোকান আর বাড়িটা, এটাও যদি হাতছাড়া হয় তবে ওনারা রাস্তায় বসবেন। ও তিলক ভালো না। উনি বউ আর ছেলেকে ধমক দিলেন, কি শুরু করলে তোমরা? ওরা কি আমার পর? বোনের বিপদে পাশে থেকেছি, ওসবের প্রতিদান নিতে না। দয়া করে চুপ করো আর বাড়িতে চলো। শ্রাবণ এবার মুখ খুলল, মামা, এসব কথা এখন আর কাজ হবে না। মামির মুখখানা আমার থেকেও বেশি চলে মনে হচ্ছে। যাই হোক, ওনাকে বলে দিন 10 মিনিটের মধ্যে এই ঘর খালি করতে।
আর আগামী 24 ঘন্টার মধ্যে বাড়ি আর দোকান খালি করে দিতে। ভদ্র পাগলের বিয়ে আমার বউয়ের সঙ্গে দেওয়ার শখ এবার পূরণ করব। বখাটে শ্রাবণের নাম শুনেছেন না? বুঝবেন আমার লেজে পাড়া দিলে কি হয়। আলোর মামা এবার ফাইজুর কাছে কাকতি মিনতি শুরু করলেন। বিনা বেগম এতক্ষণে ড্রয়িং রুমে হাজির হয়েছেন। ভাইয়ের পরিবারের ওপর থেকে ওনার মন অনেক আগে উঠে গিয়েছিল। আজ ঘৃণা দ্বিগুণ হলো। 6 মাস ওখানে কাজের মহিলার মতো ছিল, যে কথা উনি ছেলে মেয়েদের কাছে বলতে পারেননি। বাড়ির কাজকর্ম, কাপড় পরিষ্কার থেকে শুরু করে সবটা নিজে করেছেন। বিনিময়ে ভাবির থেকে কত কটূক্তি শুনতে হয়েছে ঠিক নেই। শুধু আল্লাহকে ডেকেছেন আর ধৈর্য ধারণ করেছেন। বিনা বেগম ঝাঁঝালো কণ্ঠে বলে দিলেন, ফাইজু সবাইকে যেতে বল, আমার বাড়িতে নতুন জামাই এসেছে, তার সামনে ওদের সঙ্গে ঝামেলা করতে আমি ইচ্ছুক না। আমার মুখ খুলতে যেন কেউ বাধ্য করে না। ওদের বাসা থেকে আসার সময় আমার সঙ্গে কিরূপ ব্যবহার করা হয়েছিল, আমি তেমন ব্যবহার করতে চাইছি না। আলোর মামা মামি বিদায় নিলেন। যাওয়ার সময় এই সেই বলে নানা রকম অভিশাপ দিলেন। কেউ সেগুলো গুরুত্ব দিল না। মানুষ স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে এরা তার উদাহরণ। ঝগড়া ঝামেলা শেষে সকলে চুপচাপ বসে আছে। ড্রয়িং রুমে নির্জন পরিবেশের সমাপ্তি ঘটিয়ে হঠাৎ দরজার ওপাশ থেকে খটখট আওয়াজ করে মিনিট 2 পর লাগেজ হাতে আলো এসে হাজির হলো। এতক্ষণে সকলের দৃষ্টি আলোর উপরে পতিত হয়েছে। সবাইকে আরেক ধাপ অবাক করে আলো বলে উঠল, চলুন আমি রেডি। রাহিন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, তুমি সত্যিই যাবে? মানে এতক্ষণ যে ঝামেলা হলো সেটা? আলো পাত্তা দিল না, বরং সামান্য এগিয়ে গিয়ে শ্রাবণের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ভ্রু নাচিয়ে বলল, যাওয়ার তাড়া নেই নাকি রুমে ফিরে যাব? শ্রাবণ তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে ওর থেকে লাগেজ টেনে নিয়ে রাহিনকে ইশারা করল উঠে পড়তে। মেয়েদের মন বোঝা সত্যিই কঠিন। কখন আবার বদলে যায় বলা যায় না। শ্রাবণ কোনো রিস্ক নিতে চাইছে না। আলো ফিরতে রাজি হয়েছে এই অনেক। ফাইজু চিৎকার করে মাকে ডাকল। বিনা বেগম ঝড়ের গতিতে বেরিয়ে আসলেন। ঈশাকে আলোর কোল থেকে টেনে নিয়ে ভেজা কণ্ঠে বললেন, রাতটুকু থাকলে কি এমন হতো? তুই জামাইয়ের সঙ্গে ফিরে যাচ্ছিস, আমি অনেক খুশি হয়েছি মা। স্বামীর ঘর মেয়েদের আসল ঠিকানা। মনে রাখিস, মৃত্যু পর্যন্ত সেখানেই তোকে থাকতে হবে। ভালোবাসা দিয়ে আগলে রাখিস পরিবারের সবাইকে। আলো উত্তর করল না, মাথা নিচু করে চোখের পানি মুছে নিল। ভেবেছিল ফিরবে না, কিন্তু না ফিরলে অনেক কিছু বাকি থেকে যেত। নিজের নামে ছড়ানো বদনাম ওকে ফিরতে বাধ্য করেছে। আলো বুদ্ধিমান মেয়ে, বাচ্চাদের মতো খামখেয়ালি বুদ্ধি নিয়ে চলে না। অনেক কিছু বোঝার আছে, জানার আছে। পিতৃকুল ছেড়ে একজন মেয়ে কত শত আশা ভরসা স্বপ্ন নিয়ে শ্বশুরালয়ে প্রবেশ করে। ছোট থেকে মেয়েদের মনে শ্বশুরবাড়ির স্বপ্ন গভীরভাবে লালিত হয়ে থাকে। অথচ যখন শ্বশুরালয়ে প্রবেশ করা হয় সবটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। কল্পনার বাস্তবতা এক হয় না। এক বুক হতাশা স্বপ্ন ভাঙার যন্ত্রণা নিয়ে একজন মেয়ে পরকে আপন করে জীবন কাটিয়ে দিতে জানে। মানছি, তবুও কথা থেকে যায়। নতুন গৃহে নতুন অচেনা চরিত্রগুলোর সঙ্গে মানিয়ে চলা সহজ কথা না। প্রতি পদক্ষেপ বুঝে শুনে ফেলতে হয়, নয়তো শুনতে হয় কথার খোঁচা। শাশুড়ি আমার কাছে মনে হয় ছেলে বিয়ে দিয়ে বউ এনে বেঁচে গেছি। কাজকর্ম সংসারের দায়িত্ব তার ওপরে চাপিয়ে বাকিটা জীবন আয়েশ করে কাটানো যাবে। রাখার বেলা তো তেমন হয়েছিল। বেচারি হাসতে ভুলে গিয়েছিল। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের খুশি হারিয়ে গিয়েছিল। বাবার বাড়িতে বছরে একবার যাওয়ার সুযোগ হতো, তাও কোনো উৎসবে না। উৎসব শেষ হলে তবে। বাড়িতে ঈদ অনুষ্ঠানে ননদ দেবরেরা বাইরে থেকে বাড়িতে আসে। সেই সময় বাড়ি থেকে বের হওয়া মানে কঠিন পাপ। সে পাপের ক্ষমা নেই। রতন নিজেকে বাবা মায়ের বাধ্য সন্তান হিসেবে মনে করে, কিন্তু আসলেও কি সে তাই সন্দেহ আছে। রাকার ওপরে সকলে সন্তুষ্ট ছিল, কারণ সে বাধ্য বোমা। অন্যদিকে সে স্বামীর অবহেলার পাত্রী, কারণ সে অন্য মেয়েদের মতো আধুনিক হতে পারেনি।
আধুনিক পোশাকে নিজেকে উপস্থাপনের সুযোগ তার নেই। একসঙ্গে সকলের মন রাখা কি আদতেও সম্ভব? নিজের অতীত নিয়ে ভেবে চলেছে রাকা। হাসিবের সঙ্গে ওর বিয়ের তোড়জোড় চলছে। ছেলেটার পরিবার ওকে প্রায় বাধ্য হয়ে মেনে নিয়েছে। পরিবারের বড় ছেলে হাসিব পরিবার ছেড়ে এতদিন বাইরে ছিল। কখনো যে ফিরে আসবে কেউ আশা করেনি, তবুও ফিরেছে। তাছাড়া ওর নিজের কখনো বাচ্চা হবে না। রাকাকে বিয়ে করে যদি সুখে থাকে তবে তাই হোক। 3 জনের ভিসার কাজকর্ম মোটামুটি শেষ। আগামী মাসের শেষে অস্ট্রেলিয়া পাড়ি জমাবে। নিজের বিষাক্ত অতীত বাংলাদেশে পড়ে থাকবে, এমন সুযোগ মেয়েদের আসে না। রাকা পেয়েছে নিজেকে গুছিয়ে নিতে, তবুও মনের মধ্যে সবসময় খসখস করতে থাকে। ছেলেমেয়েরা এখানে ভালো আছে। ওদের মুখের দিকে চেয়ে হলেও দ্বিতীয় বিয়ে ওকে করতে হবে। একটাই জীবন, তাই অবহেলা করে কোনো কাপুরুষের জন্য নষ্ট করা উচিত না। রতনের মা বাবা পারত ছেলের বিরুদ্ধে গিয়ে রাকাকে এখান থেকে নিয়ে যেতে, কিন্তু ওরা কেউ আসেনি। কথায় বলে পর কখনো আপন হয় না। হঠাৎ ফোনের শব্দে রাকার ধ্যান ভাঙল। টেবিলের ওপরে ফোনটা অনাদরে বেজে চলেছে। রাকা উঠে গিয়ে ফোনটা রিসিভ করে সালাম দিল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। পুনরায় সালাম দিতে যাবে, তখনই প্রতিধ্বনি বেজে উঠল, বিয়েটা তুমি করো না প্লিজ। আমি ফুলমালাকে ডিভোর্স দিয়ে তোমাকে আবার বিয়ে করব। প্লিজ আমার কথাটা শোনো। তোমার ভাইয়ার বাবা মাকে আমি আবার রাজি করাবো। বাচ্চাদের কথা খুব মনে পড়ছে। আমি থাকতে পারছি না ওদের ছেড়ে। আমি প্রমিস করছি আর তোমাকে মারবো না। যা বলবে তাই শুনবো। হারুনের মাকে কাজের জন্য রেখেছি। তোমাকে আর একটাও কাজ করতে হবে না। তুমি যা বলবে তাই শুনবো। রতনের আত্মগর্ব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সেই তেজ আর অহংকার আর নেই। রাকার বুকের মধ্যে ধুকপুক করছে। এতদিন পর লোকটার আওয়াজ শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। চোখ থেকে পানি আপনা আপনি ঝরে পড়ল। অজানা সুখে মন ভরে উঠল। এটাই তো চেয়েছিল রাকা। রতনের এই আকুতি ওকে পৈশাচিক আনন্দ দিচ্ছে। লোকটার ওপরে ঘৃণা বিন্দু পরিমাণ কমেনি, বরং বেড়েছে। বিবাহিত জীবনের কয়েকটা বছরকে নরক তুল্য করে তোলা প্রাক্তন স্বামীর সঙ্গে এখন কোন ভাষায় কথা বললে শান্তি আসবে ঠিক বুঝতে পারছে না। রাকা উত্তর দিতে মুখ খোলার আগে ওর ভাই রাসেল পাশে এসে দাঁড়ালো। ভাই বোনের চোখাচোখি হলো, কিন্তু কথা হলো না। রাসেল ইশারা করলো উত্তর দিতে। রাকা ভরসা পেল, মাথা নাড়িয়ে উত্তর দিল, তোর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার অবশিষ্ট নেই। ফোন রাখ। দ্বিতীয়বার কখনো এখানে ফোন দিবি না। রতন হতভম্ব হলো। রাকা কখনো ওর সঙ্গে এভাবে কথা বলে না। আজ কি হলো তবে? রাকা, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? এসবই হাসিব শিখিয়েছে, তাই না? শালার বুইড়া বয়সে এসে বিয়ে করা শখ জেগেছে না? আমার বউ বাচ্চাদের উপরে এখন নজর দিচ্ছে। ওরে তুমি পুরুষ মানুষ ভেবেছ? ও তো হিজ। রতন বাকিটা বলতে পারল না। রাসেল ফোন নিয়ে নিল। মরার জন্য তোর খুব পাখা গজিয়েছে, তাই না? একবার শহর থেকে ফিরে আয়, তারপর তোর ব্যবস্থা আমি করব। হারামের বাচ্চা, তোর সঙ্গে আমার বোন কেমন ব্যবহার করবে? তুই কে ওর? ফোন রাখ বেয়াদব। রাসেল ফোন রেখে দিয়ে বোনকে ধমক দিল, একাকী ঘরে কি তোর? বাইরে গিয়ে মায়ের সঙ্গে কথাবার্তা বল। অস্ট্রেলিয়া কিন্তু পাশের গ্রাম না যে যখন ইচ্ছা আসতে পারবি। সবার সঙ্গে ভালো সময় কাটা। বিয়ের ডেট আমি এগিয়ে দিয়েছি। ভিসা হয়ে গেছে, অপেক্ষা করে লাভ নেই। এখানে যত থাকবি তত আশেপাশের লোকজন তোকে অতিষ্ঠ করে তুলবে। সমাজে চিন্তা করলে সুখের মুখ দেখার হবে না। রাকার চোখে পানি চিকচিক করছে। এমন ভাই কি সব মেয়েদের হয়? চুপচাপ গাড়িতে বসে আছে আলো। পাশে শ্রাবণ ফোন ঘাটাঘাটি করছে। রাহিন গুনগুন করে গান গাইছে। বেচারা আজ ভালো মুডে আছে। ঈশা আলোর কোলের মধ্যে চুপচাপ ঘুমিয়ে আছে। জেগে থাকলে চুপচাপ থাকতো কিনা সন্দেহ আছে। দেখতে যতটা কিউট হোক, আচরণ তা ততটাই অশান্ত। কিছুক্ষণ আগে ওরা গাড়িতে উঠেছে।
শ্রাবণের ফোনে ঘন ঘন ফোন আসছে, কিন্তু ও রিসিভ করছে না। আলো বিরক্ত হয়ে নাক মুখ কুঁচকে বলল, ফোনের শব্দে ঈশা জেগে উঠবে, ফোন রিসিভ করুন, নয়তো বন্ধ রাখুন। শ্রাবণ রাগান্বিত হয়ে পাশ ফিরে চাইল, কোনো উত্তর দিল না। তবে ফোনটা রিসিভ করলো ঠিকই। ওপাশে কে আছে বোঝা যাচ্ছে না। শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলল, কুত্তাদের মেয়ে মানুষ দেখলেই জিহবায় পানি আসে না? ধরে রাখ, আমি আসছি, খতনা করিয়ে তবে ছাড়ব। মেয়েদের দেখলে আতঙ্কে মা ডাকা শুরু করবে। শ্রাবণের ফোন আলাপ শুনে আলো ঢোক গিলল। রিসিভ করছিল না, ভালো ছিল। মুখের ভাষা মানুষের এত খারাপ কেন হবে? আলো ঈশার কানে হাত দিল। বাচ্চা মেয়েটার ওপরে এসব ইফেক্ট পড়লে বিপদের শেষ থাকবে না। রাহিন পেছন ফিরে জিজ্ঞাসা করলো, কি সমস্যা? শ্রাবণ ফোন রেখে উত্তর দিল, নতুন পার্ক এরিয়াতে দুজন ছেলে মেয়ে এসেছিল ঘুরতে। পাতি নেতা আলিশের ছেলেরা ওদেরকে আটকে রেখেছে। অমি ভিডিও করতে গিয়েছিল, ওর সঙ্গে খারাপ আচরণ করেছে, ক্যামেরা ভেঙে দিয়েছে। আমি যাই একবার, এই আলিশের ভণ্ডামি বের করব। বালের নেতা হয়েছে, চেয়ারম্যান নির্বাচনে ওরে কে ভোট দেয় দেখব। এমন জায়গায় লাথি দিব, আজীবন আমাকে মনে রাখবে। রাহিন চমকে উঠল। শ্রাবণ যত সহজে বলছে, বিষয়টা এত সহজ না। আলিশ এলাকার পাতি নেতা হলে ওর হাত বেশ লম্বা, সন্ত্রাসীদের সঙ্গে ভালো যোগাযোগ, নিজেও ওসবের সঙ্গে জড়িত। রাহিন উত্তেজিত হয়ে বলল, দরকার নেই ওদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নিজেদের ক্ষতি করার। অমিকে বল চলে আসতে, একটা ক্যামেরা ভেঙেছে, সমস্যা নেই, ওরা খুব একটা সুবিধার মানুষ না, ঝামেলা হবে। শ্রাবণ উত্তর দিল না, রাগে শরীর জ্বলছে। ইচ্ছে করছে এখনই উড়ে গিয়ে আরিশের কান যেতে দীর্ঘ একটা থাপ্পড় বসাতে। আলোর উপরে থাকা রাগে কে জ্বলবে কোনো ঠিক নেই। বয়সের নির্দিষ্ট একটা গণ্ডি পেরিয়ে গেলে মানুষের বুদ্ধি জ্ঞানের পরিসীমা আয়তক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। তখন তারা ভালো খারাপ হিসাব করার বিবেচনা হারিয়ে ফেলে। শ্রাবণের বড় চাচির অবস্থা তেমনই। শ্রাবণকে হুমকি ধামকি দিয়ে থামাতে না পেরে ভেতরে ভেতরে জ্বলে পুরো অঙ্গার হচ্ছেন। ভেবেছিলেন নিজ গ্রামে ফিরে যাবেন, কিন্তু পরোক্ষভাবে বিবেচনা করে দেখলেন এই বাড়িটা ওনার দেবরের, এখানে থাকার অধিকার ওনার আছে। শ্রাবণ আর আলোর ওপরে রাগ করে চলে যাওয়ার মানে হয় না, বরং এখানে থেকে ওই মেয়েকে উচিত শিক্ষা দিয়ে তবে ফিরবেন। শ্রাবণকে রাহু মুক্ত করে কলঙ্ক থেকে বাঁচাতে হবে। ওনার মিশন তখনই থাকবে। দীর্ঘদিন পর আলো আমেনা ভিলাতে পা রাখল। এই বাড়িটা ইকবাল মাহমুদের মা আমেনা বেগমের নামে নামকরণ করা হয়েছে। ইকবাল মাহমুদের কর্মজীবনের প্রথম কয়েক বছরের রোজগারের অর্থ দিয়ে এই বাড়িটা নির্মাণ করা হয়েছিল। মাকে ভদ্রলোক ভীষণ শ্রদ্ধা করতেন। মায়ের অবদান আর ভালোবাসা থেকে এই নামকরণ। লিমা বেগম আগে থেকে প্রস্তুত ছিলেন পুত্রবধূকে পূর্ণাঙ্গ মর্যাদা দিয়ে ঘরে তোলার জন্য। আলোর সঙ্গে ওনার কথা হয় না এমন না, বরং প্রায় নিয়ম করে ফোন আলাপ চলে। আলো শাশুড়ির সঙ্গে আলাপ শেষে বাকিদের সঙ্গে আলাপ করে নিল। শ্রাবণ ওকে নামিয়ে দিয়ে চলে গেছে। দোতলার পশ্চিম দিকের কক্ষে বৈঠক বসেছে। সেখানে বড় চাচির সঙ্গে বাকিরা আলোচনা সভায় সামিল হয়েছে। আলো নিজ কক্ষে প্রবেশের পূর্বে খানিকটা ভেবে বড় চাচির দরজায় ঠকঠক আওয়াজ করল। নিজ থেকে লিমা বেগম ইশারায় সব বুঝিয়ে দিয়েছেন। তাছাড়া এখানকার অবস্থা সম্পর্কে আলো আগে থেকে অবগত। শাশুড়ি যে সময়ের খবর সময়ের মধ্যে ওকে পৌঁছে দিয়েছে। খটখট আওয়াজে বড় চাচি বিরক্ত হলেন। রতন মুখ ফুলিয়ে দরজা খুলে হতভম্ব। আলো দাঁত বের করে দাঁড়িয়ে আছে। ওকে দেখে রতনের মুখটা কুঁচকে গেল। ভ্রু জড়সড় করে দরজা বন্ধ করতে চাইল। তার আগে আলো হুড়মুড় করে ভেতরে প্রবেশ করল। সোজাসুজি গিয়ে লম্বা করে সালাম দিয়ে বলল, চাচি আম্মা ভালো আছেন? আপনার শরীর ভালো? বড় চাচি বিরক্ত হলে উত্তর দিলেন, ভালো, কিন্তু তুমি এখানে কেন? শ্রাবণ বলেনি আমার সঙ্গে সখ্যতা করার চেষ্টা না করতে? বাজে মেয়ে মানুষের সঙ্গে আমি মুখ আলাপন করি না। আমি পবিত্রতা বজায় রেখে চলার চেষ্টা করি। ভদ্রমহিলার কণ্ঠ হতে আগুন ঝরে পড়ছে। আলো রাগলো না, বরং মুখটা দুঃখী দুঃখী করে বলল, উনি যে বললেন আপনি আমার মুখ না দেখে ভাত খাবেন না, তাই তো এত তাড়াহুড়ো করে চলে আসা। এসে যখন পড়েছি কি আর করা, কষ্ট করে সহ্য করেন।
আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত চাচি আম্মা। আলো কক্ষ ত্যাগ করতে গিয়ে দুপা এগিয়ে এসে পিছনে ফিরে পুনরায় বলল, চাচি আম্মা, আপনার চারপাশের মানুষজন এত পবিত্র, মাশাআল্লাহ। পাপ বুঝি বাপ বাপ করে আমেনা ভিলা থেকে পালিয়ে গেল। এই সুযোগে আমিও আপনাদের সঙ্গে সঙ্গে একটুখানি পবিত্রতা অর্জন করলাম। তাহলে যদি আমার চরিত্রের কলঙ্ক খানিকটা লাঘব হয়। জান্নাতি লোকজন বলে কথা। আলোর মুখে তাচ্ছিল্যপূর্ণ হাসিতে মিতুর মুখটা দেখার মতো হলো। এই মেয়েকে ওর মোটেও পছন্দ না। এতদিন যদিও শান্তিতে ছিল, এখন আবার এসে জুটেছে। শ্রাবণের মস্তিষ্কে সমস্যা আছে, নয়তো মিতুর মতো ব্যবসায়ী ধনবান নারীকে ছেড়ে এই সামান্য মেয়ের পিছনে ছুটে। আফসোস হয়, কিন্তু কিছু করার নেই। তবু উত্তর করল, এসে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চলে এসেছ? কি ভেবেছ শ্রাবণ তোমাকে ফিরিয়ে এনেছে বলে হাতের পাশ পা দেখেছ? ছোট লোক কখনো ভালো হয় না। এসেছো, চুপচাপ নিজের মতো থাকো। আমাদের সঙ্গে দয়া করে কথা বলতে আসবে না। আলো মন খারাপের ভান করে মুখটা কাচুমাচু করে অবাক হওয়ার ভঙ্গিতে বলল, এসব কি বলছেন আপা? আপনাদের সঙ্গে ঝগড়া আমার কি মাথা খারাপ হয়েছে? আমাকে যেদিন কিডন্যাপ করা হয়েছিল মনে আছে আপনার? ওই যে অন্ধকার কক্ষে আপনার মতো এক রমণীর কণ্ঠ শুনে কতবার বাঁচার জন্য অনুরোধ করেছিলাম, সে কথা কিন্তু আমি কাউকে বলিনি। আপনি হচ্ছেন দেবীর মতো, জান্নাতের হুরের মতো পবিত্র। আপনি কি কোনো ভুল করতে পারেন? আলো অপেক্ষা করলো না, টান পায়ে বেরিয়ে আসলো। মেজাজ চড়ে আছে। পুরো রাস্তা শ্রাবণের সঙ্গে টুকটাক তর্ক হয়েছে। শ্রাবণের ছেলে মানুষের জন্য ওর পড়াশোনার দফা রফা আবার নতুন করে শুরু করতে হবে। ওখানে ক্লাস করেছে, কিন্তু মানসিক অশান্তি নিয়ে কি বইয়ের পাতায় মন বসে? বন্ধু বান্ধবীরা সব এখানে, আর আলো সেই ঢাকায় পড়েছিল। তবে যোগাযোগ আছে, নিয়মিত মেসেঞ্জারে কথা হয়েছে। আলো যতটা খারাপ লাগছিল সবাইকে কাছে পাবে ভেবে বরং ভালো লাগছে। সবটা আবার আগের মতোই হবে। কাজে ব্যস্ত শ্রাবণ। বাইরে ঝামেলা উনি সামলে নিয়েছে। রাহিন অফিস রুমের বাইরে সোফায় বসে ভিডিও চেক করছে। অফিসে 6 মাস হচ্ছে তরি নামের একটা মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও অনেক মেয়ে এখানে কাজ করে, যাদের বেশিরভাগ মধ্যবয়সী। রাহিনকে একাকী বসে থাকতে দেখে তরি এগিয়ে আসলো। কাচুমাচু হয়ে বসতে বসতে বলল, আপনারা আজ কোথাও গিয়েছিলেন? রাহিন ল্যাপটপে চোখ রেখে উত্তর দিল, কেন? মানে একটা মিটিং ছিল। স্যার বিশেষ কারণ ছাড়া মিটিং বাতিল করেন না। বিষয়টা কি খুবই গুরুত্বপূর্ণ? রাহিনের হাত থেমে গেল। মাথা তুলে বলল, ভাবিকে আনতে গিয়েছিলাম। এত কৌতূহল কেন? তরি বিস্ময়কর দৃষ্টিতে চাইল। আলোর কথায় অফিসের প্রায় মানুষের জানা আছে। কয়েকদিন পূর্বে একজনের থেকে শুনেছিল শ্রাবণ স্যার আলো ম্যামকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, তবে ফিরিয়ে আনলো কেন? তরি বলে ফেলল, ম্যামকে স্যার মেনে নিবে? শুনেছি উনি কিডন্যাপ হয়েছিলেন। কতদিন একটা বাইরের পুরুষের নিকট ছিলেন। লোকজন নানা রকম কথাবার্তা বলে। তাছাড়া বিয়ের আগের নাকি একটা বাচ্চাও আছে। জানি না কতটা সত্য। এমন মেয়ে কি স্যারের জন্য উপযুক্ত? রাহিন ভ্রু কুঁচকে ফেলল। এই মেয়েটার অতিরিক্ত আগ্রহ শ্রাবণের বিষয়ে। একে এখানেই সমাপ্তির প্রয়োজন, নয়তো অতিরিক্ত হয়ে উঠবে। এসব অল্প বয়সী মেয়েদের আবেগ ভীষণ ভয়ঙ্কর হয়। কথাগুলো ভেবেও শান্তভাবে বলল, তরি, তোমার আমাকে নিয়ে আগ্রহ জাগে না? অফিসের মালিকের উপর এত নজরদারি ভালো না। তুমি বরং আমাকে দেখো, ঠিক আছে? আমার অতীত বর্তমান নিয়ে ঘাটাঘাটি করো, কেউ কিছু বলবে না। আমি জন্মগত সিঙ্গেল। আশেপাশে ডানে বামে কোনো মেয়ের চক্কর নেই। একজন বিয়েতা পুরুষ মানুষের উপরে নজর দিলে তোমার চরিত্র নিয়ে লোকে প্রশ্ন তুলতে পারে। যাও, কাজকর্ম করো। বসে বসে বেতন পাবে না। রাহিন মিষ্টি করে ঝাড়ি দিয়ে দিল। তরির চোখে পানির ফোয়ারা নামল। শ্রাবণকে ওর বেশ পছন্দ, তাই কৌতূহল জাগে সর্বদা। তাই বলে এভাবে অপমান করবে? পুরুষ মানুষ নজর সত্যি খারাপ। নয়তো ভালো ভালো মেয়ে রেখে কেন চরিত্রের ত্রুটি আছে এমন মেয়ে কি পছন্দ হবে? ধমক শুনে মেয়েটা নিজের কাজে ফিরে গেল। রাহিন ল্যাপটপ নিয়ে শ্রাবণের কক্ষে গিয়ে নক করল।
শ্রাবণ পায়ের ওপরে পা তুলে ভিডিও এডিট করতে ব্যস্ত। রাহিনকে দেখে বলল, আগামীকাল এমপি সাহেবের সঙ্গে মিটিং আছে, যেতে পারবি? রাহিন ধপ করে সম্মুখের চেয়ারে বসে পড়ল। ক্লান্তিজনক ভঙ্গিতে বলল, পারবো। দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করে না। এরা অলংকৃত নারীর চাইতো ছলনাময়। মুখে বলবে এক, কাজের সময় করবে আরেক। মুখে যেন মধু ঝরে। শ্রাবণ মৃদু হাসল, ঠোঁট কামড়ে বলল, কিছু করার নেই। এদের কাঁধে পা রেখে আমাদের সামনে এগোতে হবে। সবার সঙ্গে সম্পর্ক খারাপ করলে চলবে না। আমাদের কাজ মানুষকে সাহায্য করা, সেটা যেভাবেই হোক। আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি, নয়তো তোর সঙ্গে যেতাম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব গতকাল ইন্ডিয়া গিয়েছেন, ওখানে কি? শ্রাবণ হাসল, ঠোঁট কামড়ে বলল, নিউজে দেখে নিস, এখন বলতে পারছি না। রাহিন আর প্রশ্ন করল না। শ্রাবণের পরিকল্পনা ভিন্নধর্মী। কখন কার সর্বনাশ করে দিবে সে বুঝতেও পারবে না। চেয়ারম্যান সাহেবের কপাল ভালো হলে বেঁচে যাবেন, নয়তো বাংলাদেশ ফিরে দেখবেন ওনার চেয়ার নিয়ে টানাটানি পড়ে গেছে। হঠাৎ মিতু নিজের বাসায় ফিরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। রতন ফুলমালা ওকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে কারো কথা শুনছে না। শেষমেশ চাচি আম্মা ওকে যাওয়ার অনুমতি দিতে বাধ্য হলো। সেটা নিয়ে উনি লিমা বেগমের কাছে আলোর নামে নানা রকম কথা শুনিয়ে দিলেন। খাবার টেবিলে বসে উনি যা ইচ্ছা বলে চলেছেন। মেয়েটা না খেয়ে বেরিয়েছে। আলো ঈশাকে নিয়ে খাবার টেবিলে বসে যেন বিপদে পড়েছে। লিমা বেগম শান্ত কণ্ঠে বলল, আপা চুপচাপ খেয়ে নিন, মিতু বাইরে খেয়ে নিবে, এত চিন্তা করছেন কেন? ভদ্রমহিলা খ্যাক খ্যাক করে উঠলেন। প্লেট সরিয়ে বললেন, ওকে আমি নিজ হাতে মানুষ করেছি, তুমি কি বুঝবে আমার কষ্ট? আজে বাজে মেয়ে মানুষের উপরে তোমার দরদ উতলে পড়ে। ওনার কথা শেষ হলো না, শ্রাবণ বাইরে থেকে ভেতরে প্রবেশ করল। চাচি আম্মার কথা শুনে চেয়ার টেনে বসতে বসতে বলল, মিতুকে নিয়ে তোমার চিন্তার দেখি শেষ নেই। সে সুপার শপের পাশের রেস্টুরেন্টে আয়েশ করে বিরিয়ানি খাচ্ছে। যা অর্ডার দিতে দেখলাম, আশা করি এখনো শেষ হয়নি। ভিডিও দেখবা? শ্রাবণ ভিডিও চালু করে বলল, ওখানে একটা মিটিংয়ে গিয়েছিলাম, ক্যামেরা অন ছিল, পরে চেক করে দেখলাম তোমার বেচারি বাসা রেখে রেস্টুরেন্টে বসে গিলছে। ফ্যামিলি ড্রামা কবে শেষ করবে চাচি আম্মা? দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। তুমি টেলিভিশন দেখে এসব শিখেছো তাই না? আলো মেয়েকে খাওয়াতে ব্যস্ত। শ্রাবণের দিকে নজর নেই, তবে শেষের কথাগুলো শুনে কিছুটা হাসি পেয়ে গেল। এখন হাসলে বিষয়টা খারাপ দেখাবে। এমনিতেও চাচি আমার থমথমে মুখটা দেখে খুব একটা ভালো লাগছে না। রাহিন চুপচাপ খাবারে মনোযোগ দিল। অফিস শেষে শ্রাবণ ওকে সঙ্গে এনেছে কিছু কাজের জন্য। আজকের রাতটুকু এই বাড়িতে থাকতে হবে। রতন বেশ রাত করে ঘরে ফিরে। সে এখন রাকার বাসার সম্মুখে ছোট একটা চায়ের দোকানে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। যদি ভাগ্য সহায় থাকে, ছেলে মেয়ে আর প্রাক্তন স্ত্রীর মুখটা একটুখানি হলেও দেখতে পাবে, শান্তিতে ঘুম আসবে। এমনিতেও ফুলমালার ঘ্যানঘ্যানানি দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সারাদিন অনলাইনে নানা রকম কাপড় আর গহনার ভিডিও দেখে লিস্ট করা ওর নিত্য নৈমিত্তিক ব্যাপার। রতনের একটা ব্যবসা ছিল, আপাতত সেটা বন্ধ। যা পুঁজি ছিল ফুলমালার শখের পেছনে শহীদ হয়েছে। চাচি আমার পেছনে লেগে থাকার একটাই কারণ, যদি কিছু নগদ অর্থ পাওয়া যায় তবে নতুন করে শুরু করতে পারবে। জমি জমা যা আছে সবটা ছেলে মেয়ে আর বাবার নামে দলিলভুক্ত, সেখানে হামলা দিয়ে কোনো লাভ হবে না। রতনের মন মেজাজ চড়ে থাকে, নিজেকে কেমন অসহায় লাগে। কি প্রয়োজন ছিল রাকার সঙ্গে এমন করার? স্ত্রী হচ্ছে পুরুষের শক্তি, রতন সেই শক্তি হারিয়ে দুর্বল। কিভাবে ফিরে পাবে সেই শক্তি? আজকাল রতনের মাথাতে সেই বুদ্ধি ঘুরতে থাকে। ও কি পারবে সফল হতে? খাবারের প্লেট সম্মুখে টেনে নিল শ্রাবণ। রাহিন বেশ বিব্রত বোধ করছে এখানে এসে। বড় চাচির মুখটা বেশ কঠিন, হয়তো খুব অচিরেই তিক্ত কোনো বাক্য ছুরি দিয়ে আহারের তৃপ্তি মিটিয়ে দেবার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু শ্রাবণ সুযোগ দিল না। গম্ভীর কণ্ঠে পুনরায় বলল, রাহিন, আমাদের বাড়িতে বেশ কয়েকটা সিসি ক্যামেরা আছে না, জানিস তো? না জানলে জেনে নিবি। রাহিন মাথা নাড়িয়ে বলল, কিন্তু কেন?
আজ থেকে এই বাড়ির প্রতিটা দৃশ্য আমাদের চ্যানেলে প্রচার করবে। পাবলিক বেশ খাবে, বুঝলি? বখাটে হিসেবে আমি মোটামুটি ফেমাস, লোকজন ভালো চিনে। আমার বাড়ির মহিলা পুরুষদের কূটনৈতিক পারদর্শিতা প্রকাশ পেলে রাতারাতি আমি আরও ফেমাস হয়ে উঠব। চ্যানেলের প্রচার বেড়ে যাবে। প্রতিটা নিউজের হেডলাইনে লিখতে ভুলবি না, শাশুড়ির হাতে বৌমা নির্যাতন, ভাসুরের কূটবুদ্ধিতে ভাতৃবধূ নির্বাসন। আবার কখনো লিখবি, পুত্রবধূর নির্যাতনে শাশুড়ি অতিষ্ঠ। কিছু বুঝতে পারলি? সিন হিসেবে হেডলাইন। রাইন হতভম্ব সঙ্গে বাড়ির প্রতিটা সদস্য। রতন ভেজা শরীর নিয়ে দরজায় দাঁড়িয়ে কথাগুলো শুনে ভেতরে প্রবেশের সাহস পেল না। শ্রাবণ যা বলে তাই করতে ওস্তাদ। বড় চাচি ভীষণ রেগে গেলেন, চোখ রাঙিয়ে উত্তর দিলেন, এসব কি শ্রাবণ? ঘরের কথা পরকে জানানোর মানে কি? আমাদের মান সম্মানের দাম নেই তোমার কাছে? লোকজন জানলে আমাদের সম্মান থাকবে? সমাজে আমরা বসবাস করতে পারবো? দিন দিন তোমার বুদ্ধি কমতে শুরু করেছে। শ্রাবণ বেশ স্বাভাবিক, খাবার খাচ্ছে মনোযোগ দিয়ে, হাতে পর্যাপ্ত সময় নেই। তবুও খাওয়া থামিয়ে বলল, তোমরা যা শুরু করেছ তাতে আমার মনে হচ্ছে সম্মানের চেয়ে শান্তিটা বেশি গুরুত্বপূর্ণ। বউ আমার, সংসার করব আমি, সমস্যা আমার হওয়া উচিত ছিল, অথচ সব সমস্যা তোমার। আমার বউকে কি তুমি খেতে দিবে নাকি ওর দায়িত্ব নিবে? কোনটা বলো? তুমি এখানে যতদিন ইচ্ছা থাকো, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু প্লিজ আমার বউ বাচ্চা নিয়ে কিছু বলতে আসবে না, তাহলে কিন্তু আমি ওদেরকে নিয়ে আলাদা থাকব। লোকজন আমাকে পয়সা দিয়ে সাহায্য করে না যে সেসব লোকজনের কথা শুনে আমি দুমড়ে যাব। বিশেষ করে তোমার প্রিয় রতন আর ওর বউয়ের দায়িত্ব আমি নিতে পারবো না। তোমার রতনের পেছনে আমার 2 মাসে 40,000 টাকা খরচ হয়েছে। আমার কষ্টের পয়সা অযথা নষ্ট করতে পারবো না, কথাটা ওকে জানিয়ে দিবা। শ্রাবণের শেষের কথাটা শুনে রতন এগিয়ে আসলো। আজ অব্দিও শ্রাবণের থেকে একটা পয়সাও নেয়নি, তবে এমন অপবাদ দেবার মানে কি? আমি তোর থেকে কবে টাকা নিয়েছি? শ্রাবণ, ইনকাম করিস বলে ভাইকে নাম ধরে ডাকছিস, লজ্জা করছে না? হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে, আমার হয়েছে তাই। এখানে আছি আমার চাচার বাড়িতে, তোর বাড়িতে না। শ্রাবণ উত্তর দিল না। রতন দিনরাত রাকার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, কথাটা ওর কানে এসেছে। এভাবে কতদিন চলবে? মেয়েটা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, সেখানে গিয়েও শান্তি নেই। এখন আবার নতুন ঝামেলা শুরু করছে রতন। তাছাড়া ফুলমালা অনলাইন থেকে বেশ কিছু জিনিসপত্র শ্রাবণের নামে অর্ডার করেছে, সেসবের টাকা ওকে দিতে হয়েছে। ফুলমালা ঘন ঘন ঢোক গিলছে। রতন ওকে ইদানিং কিছু কিনতে সাহায্য করে না, তাই বাধ্য হয়ে এই বুদ্ধিটা করেছিল। ভেবেছিল শ্রাবণ কিছু বলবে না। নিজের আখের গোছাতে ফুলমালা যথেষ্ট পটু। শ্রাবণ সেসব পাত্তা দিল না। পকেট থেকে অর্ডারের কাগজপত্র বের করে ছুরি দিয়ে বলল, তোমার বউয়ের দায়িত্ব কি আমার? সে প্রায় আমার নামে অনলাইনে জিনিসপত্র অর্ডার করতে শুরু করেছে। প্রথমে মানবিকতা দেখিয়ে চুপ ছিলাম, এখন আর পারছি না। গ্রামে গিয়ে চাষাবাদ শুরু করো, এখানে বসে বসে আমাকে কেন বিব্রত করছো? আমি কাউকে সামান্য পরিমাণ ছাড় দিতেও পারবো না। আমার পেছনে লাগলে ফলাফল খুব একটা সুবিধার হবে না। চাচার বাড়িতে আছো, ভালো কথা, আমার পয়সার দিকে কেন নজর দিচ্ছ? শ্রাবণ উঠে পড়ল। প্লেটের অবশিষ্টাংশের খাবার পড়ে রইল। উপস্থিত সকলে চুপচাপ। রতন এলোমেলো পা ফেলে ফুলমালার সম্মুখে গিয়ে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে থাপ্পড় বসিয়ে দিল মেয়েটার কোমল নরম গালে। ফুলমালা শব্দ করে কেঁদে উঠল। রতন থামল না। পুনরায় হাত উঠাতে গেলে লিমা বেগম এগিয়ে আসলো। বড় চাচি খাবার রেখে উঠে গেলেন। কাকে একটা ফোন করে বললেন, রতন তাড়াতাড়ি গুছিয়ে নাও, এখনই বের হব, গাড়ি আসছে। এখানে আর 1 মিনিটও না। লিমা বেগম অসহায় হয়ে পড়লেন। বড় যা মানুষ সুবিধার না, গ্রামে গিয়ে আত্মীয়দের নিকটে বদনাম করতে ছাড়বে না। এদেরকে আটকানোর সাহসও হচ্ছে না। শ্রাবণ পাশের রুমে গিয়ে চুপচাপ ল্যাপটপ নিয়ে বসেছে। আপাতত বাইরে আসার কোনো ইচ্ছা নেই। কয়েক মিনিটের মধ্যে সত্যি সত্যি রতনকে নিয়ে বড় চাচি বেরিয়ে গেলেন। যাবার আগে কত শত অভিযোগ দিয়ে গেলেন। সবটা শোনার পরও শ্রাবণ চুপচাপ থাকল। পরিবারের ঝামেলার জন্য বাইরের কাজকর্মে মনোযোগ দিতে পারছে না।
রাকার কেসটা কোর্টে উঠেছে, সেখানে আলোকে প্রয়োজন। আগে ঘর সামলানো প্রয়োজন, তারপর বাইরেরটা। শ্রাবণ ইচ্ছা করে বড় চাচিকে খেপিয়ে দিয়েছে, নয়তো এখানে থেকে বারবার ঝামেলা করত। কিছু কাজ কৌশলে করতে হয়। বহুদিন পর পুরাতন বন্ধুদের পেয়ে আলো আকাশের চাঁদ পেল হাতে। লুবনার কেঁদে কেটে একাকার অবস্থা। আবারও সবাই মিলে রেস্টুরেন্টে ঘুরবে, শহীদ মিনারের পাশে পা ঝুলিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডায় মেতে উঠবে। কেউ কোনো অন্যায় করলে সকলে মিলে তাকে জব্দ করবে। পুরাতন সেই দিনগুলোর কথা ভেবে আরও বেশি উৎফুল্ল সকলে। রবিনা সিয়াম পাশে দাঁড়িয়ে আছে, ইরিনা চুপচাপ আছে। মেয়েটার মধ্যে আগেকার মতো উৎফুল্ল স্বভাবের পরিবর্তন হয়েছে। 3 মাস আগে ওর বিয়ে হয়েছে একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে। আজ থেকে আলো আবারও এদের সঙ্গে ক্লাস করবে। রবিন বিরক্ত হয়ে বলল, ভেবলি, কান্না থামা, তোর চোখের পানিতে আমরা ভেসে যাচ্ছে। লুবনা ঠোঁট উল্টে অভিযোগের সুরে বলল, দেখলি সবসময় এমন করে। আলো ওকে সামলে নিল, এদের ঝগড়া থামাতে প্রস্তাব দিল, ক্লাস করব না, আজকের দিনটা শুধু আড্ডা আর খাওয়া দাওয়া চলবে, ঠিক আছে? আলোর প্রস্তাবে সকলে লাফিয়ে উঠল, ছুটল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আলো সেদিনের ঘটে যাওয়া ঘটনা ইতিমধ্যে বিস্তারিত ওদেরকে বলে নিজেকে হালকা করল। মধ্যাহ্ন ভোজনের আয়োজন চলছে, বেশ বড়সড় রেস্টুরেন্ট। ওদিকে একদল ভদ্রলোক কিসের একটা মিটিংয়ে ব্যস্ত। বিশাল কক্ষের সামনের দিকে বসলে পেছনের দিকটা ভালো নজরে আসে না। লোকজন থাকলেও বেশ শান্ত পরিবেশ, তবে সেটা বেশিক্ষণ শান্ত থাকলো না। পুরাতন বন্ধুদের সঙ্গ পেয়ে আলো দিশাহারা হয়ে পড়েছে, কথার ডালি সাজিয়ে বসেছে। দূরে একজোড়া চোখ তীক্ষ্ণ নজরে আলোর দিকে চাইল। শ্রাবণ, রাহিনা, তরি এসেছে বিশেষ একটা কাজে। একটা কোম্পানির সঙ্গে ওদের চ্যানেলের ডিল হচ্ছে। কোম্পানির পণ্যের বিজ্ঞাপনের জন্য শ্রাবণকে অফার করা হয়েছে। শ্রাবণ সেগুলো বুঝতে নিচ্ছে। হঠাৎ পেছনের দিকে হইচই শুনে পাশ ফিরে বিরক্ত হলো। ভাবলো মেয়েটা কি সারা বছরের কথা একদিনে শেষ করবে? সম্মুখে বসে থাকা ভদ্রলোকেরা বিরক্ত হচ্ছেন। নিরিবিলি পরিবেশ দেখে এখানে বসেছিলেন। কাজটা অনেক গুরুত্বপূর্ণ। ম্যানেজার আনিস সাহেব থম মেরে বললেন, আজকাল ছেলে মেয়েগুলো এত বেয়াদব হয়েছে, কলেজের নাম করে বাইরে এসে আড্ডাবাজি শুরু করে। এদের অভিভাবকগুলো হয়েছে তেমন, ভদ্রতার কোনো শিক্ষা নেই। উনি আরও কিছু কটু কথা বলার আগে শ্রাবণ দায়িত্ব নিয়ে বলল, গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে উঠল, মিসেস মাহমুদ, কিছুটা সময় শান্ত থাকবেন, আমাদের কাজের অসুবিধা হচ্ছে। আলো থমকে গেল, সকলে ফিরে চাইল পেছনের দিকে। শ্রাবণ ব্রুকুসকে দাঁড়িয়ে আছে। ধমক দেয়নি এই অনেক। পরিবেশ আবারও শান্ত হয়ে উঠল। সিয়াম ফিসফিস করে বলল, ভাইয়া এখানে? আলো গাল ফুলিয়ে মাথা নাড়িয়ে বলল, জানলে আসতাম না। বাধ্য হয়ে ওদেরকে শান্ত হতে হলো। আনিস সাহেব হতবম্ব, বুঝে গেলেন শ্রাবণের সঙ্গে মেয়েটার পূর্ব পরিচয় রয়েছে। উনি ইতস্তত করে বললেন, আমি দুঃখিত শ্রাবণ, আসলে ওভাবে বলতে চাইনি। মেয়েটা কি আপনার পরিচিত? শ্রাবণ ল্যাপটপে চোখ রেখে উত্তর দিল, আমার স্ত্রী, মিসেস ইশরাত শিশির আলো। পিওর ভদ্রলোকের মেয়ে এবং ভদ্রলোকের বউ। কোনো সন্দেহ আছে? শ্রাবণ জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল। আলোর থেকে ওর এই আনিসের উপরে বেশি মেজাজ খারাপ হচ্ছে। ওর বউকে অভদ্র বলেছে, বিষয়টা হজম হচ্ছে না। আলো যথেষ্ট ভদ্র। রাহিন শ্রাবণকে দেখে আটকে উঠল। এর মুখ ভালো না, কি বলতে কি বলবে, তখন বদনাম হয়ে যাবে। তাই সবটা সামলে নেওয়ার জন্য বলল, বন্ধুদের সঙ্গে থাকলে একটু হইচই হয়ে থাকে, বাদ দিন, কাজের কথায় আসুন। শ্রাবণ নিজের ফোন থেকে আলোকে টেক্সট করল, ওদেরকে বিদায় করে অপেক্ষা করো, কথা আছে। শ্রাবণ কাজে মনোযোগ দিল। আলো টেক্সট পেয়ে থমকে গেল। শ্রাবণকেও সুবিধার লাগে না। সোজাসুজি এসে থাপ্পড় লাগাতে পারে, কিন্তু অপেক্ষা না করে উপায়ন্তর নেই। লোকটা রেগে আছে বেশ, তাই ওদেরকে বিদায় করে চুপচাপ বসে থাকলো। কয়েক মিনিট পাশের চেয়ারে একজন মেয়ে এসে বসলো। মেয়েটা বেশ আধুনিক। সাদা পোশাকের সঙ্গে লাল লিপস্টিকে অদরখানা লাল টুকটুক করছে। পাবলিক রেস্টুরেন্টে বিল ছাড়া চেয়ার দখল করে বসে থাকা বেমানান। মেয়েটা এসেই দুমদাম
কিছু খাবার অর্ডার করে আলোকে উদ্দেশ্য করে বলল, পেছনের টেবিলটা খেয়াল করেছেন? ওইটা দেশের মাটি চ্যানেলের মালিক শ্রাবণ মাহমুদ না? ছেলেটা চমৎকার, আমার বেশ লাগে। আমার সঙ্গে ভালো মানাবে। আমাদের বিয়ের কথাবার্তা চলছে। আলো বিরক্ত হলো, ঠোঁট কামড়ে বলল, কিনবেন? আমি সেল করব। এরকম জামাই আমার প্রয়োজন নেই। মেয়েদের গালি শুনতে শুনতে শহীদ হয়ে যাচ্ছি। বেশি না, 10 লক্ষ দিয়ে দিন। দাঁড়িয়ে থেকে নিজ দায়িত্বে আমি আপনার সঙ্গে ওনার বিবাহ সম্পূর্ণ করব। রাজি আছেন? আলোর এলোমেলো কথা শুনে মেয়েটা ভ্রু কুঁচকে ফেলল। মানুষ কেনাবেচা হয় নাকি? তাছাড়া এই মেয়ে কিভাবে শ্রাবণ মাহমুদের মতো ছেলেকে বিক্রি করতে পারে? ভাবল, ও যেমন নিজের দাম বাড়াতে এমন কথাবার্তা বলেছে, আলো তেমন বলছে, তাই উত্তর দিল, ওনাকে চিনো? চিনলে আর এসব বলতে না। কিনবেন কিনা সেটা আগে বলুন। রাহিন খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। শ্রাবণ পাশ থেকে ওদের আলাপন শুনে হতভম্ব। কেমন বউ জুটেছে কপালে যে ওকে বিক্রির জন্য দাম দর ঠিক করছে। পাশে বসতে বসতে বলল, আমার দাম সামান্য 10 লক্ষ টাকা। মিসেস মাহমুদ, বিষয়টা দুঃখজনক। আলো দাঁতে দাঁত চেপে আছে। মেয়েলি ঝামেলা লেগেই থাকে ওর জীবনে। শ্রাবণ কি মৌচাক? বিয়ের পর থেকে নতুন নতুন মেয়ে এসে উটকো ঝামেলা সৃষ্টি করে চলে যায়। শ্রাবণ আলোর দিকে চেয়ে ঠোঁট কামড়ে বলল, এবার থেকে দামটা আরেকটু বৃদ্ধি করে বলবেন। নিজেকে কেমন সস্তা সস্তা লাগছে। শ্রাবণ মাহমুদ মোটো এতটা সস্তা না। কলেজের নাম করে বন্ধুদের সঙ্গে বেশ আড্ডাবাজি করেছেন, এখন চলুন আমার সঙ্গে। আলো থমথমে মুখ করে উঠে গেল। শ্রাবণ গেল ওর পিছু পিছু। চেয়ারে বসে থাকা মেয়েটা চোখ কাটা চামচে নিবদ্ধ। ভেতরে বাইরে ঝড় সৃষ্টি হয়েছে। শ্রাবণ একে ভালো করে চিনে, বুঝতে বাকি নেই, কিন্তু কিভাবে? নির্জন কক্ষ। মাথার ওপরে টিম টিম করে জ্বলছে ইলেকট্রিক বাল্বের মৃদু আলো। গুমট ঘরটার মাঝখানে সিলিং ফ্যান ঘুরছে, তবে গরম ভাবটা প্রখর। ফ্লোরের মাঝখানে রাউন্ড করে চেয়ার টেবিল সাজিয়ে রাখা। রেস্টুরেন্ট থেকে আলোকে নিয়ে শ্রাবণ সোজা নতুন জেলখানায় এসে উপস্থিত হয়েছে। একজন নামকরা রিপোর্টার আর ব্যক্তিগত কেস হওয়ার দরুন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেই ওদেরকে এখানে আসতে বলা হয়েছে। জেলা সাহেবের থেকে অনুমতি নিয়ে রাখা হয়েছিল। সঙ্গে একজন পুলিশ কর্মকর্তা আছেন। সম্মুখে বসে আছে মৃত্যু সৎভাই রাহাত। দীর্ঘ 9 মাস জেলে থেকে ছেলেটার বিশেষ পরিবর্তন এসেছে। শরীর আগের থেকে তুলনামূলক ভালো বলা চলে। এখানে মাদক দ্রব্য থেকে দূরে আছে। গায়ের রং ফ্যাকাশে হলেও দেখতে খারাপ না। আলো হাত মুঠ করে বসে আছে। আলো সুস্থতার জন্য অপেক্ষায় ছিল সকলে। কেসটার সঙ্গে দেশের ভালো ভালো মাথা জড়িত। এলোমেলো করার চেষ্টায় সর্বদা মুখিয়ে আছে। আলো নিভু নিভু চোখে ছেলেটার দিকে চেয়ে মুহূর্তের মধ্যে থাপ্পড় বসিয়ে দিয়ে কলার চেপে দাঁত কিরমির করে বলল, বলেছিলাম না আমাকে ছেড়ে দিতে, নয়তো ফলাফল ভালো হবে না। আমাকে কষ্ট দিয়ে আবার গান শোনাতি, তাই না? 1 সপ্তাহের মধ্যে তোকে যদি আবারও রিমান্ডে না এনেছি, আমার নাম আলো না। আমার 9 মাসের কষ্টের হিসাব আমি তোর থেকে 9 দিনে আদায় করে নিব। আমাকে অবলা ভেবে থাকলে তুই বড্ড ভুল করেছিস। আলো রাগে ফুলছে। শ্রাবণ বিরক্ত হলো আলোর ওপরে। এই মেয়ের মাথা ঠিক নেই। অফিসার রমিক ঘাবড়ে গেল। উনি দ্রুত আলোকে বাধা দিয়ে বলল, ম্যাম, এমন করবেন না প্লিজ। জেলের মধ্যে আসামির গায়ে হাত দেওয়ার কোনো নিয়ম নেই। আপনি ফেঁসে যাবেন। শ্রাবণ আলোর হাতটা ছাড়িয়ে নিয়ে ঝাপটে ধরল। বিরক্ত হয়ে বলল, থামবে? ওর পরিবার কোর্টে উল্লেখ করেছে রাহাত মাদকাসক্ত ছিল বিধায় হিতাহিত বোধ ছিল না। ওর বয়স 18-র নিচে দেখানো হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী 18-র নিচে সকলে শিশু হিসেবে পরিগণিত হয়। ওকে কিশোর সংশোধনাগারে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। ওর থেকে কিছু জানার জন্য তোমাকে এখানে আনা হয়েছে, মারামারি করার জন্য না। তোমার কিছু জানার থাকলে ওর থেকে জানতে পারো। রাহাত প্রথমে ভয় পেল। শ্রাবণের কথা শুনে ফুলে উঠল, তবে চুপচাপ আছে।
এরা যে ওর কিছু করতে পারবে না সেটা পরিষ্কার। আলো নিজেকে নিয়ন্ত্রণ করলো। এই ছেলেটার জন্য ওকে এতটা দিন প্রিয় শহর আর প্রিয়জনের থেকে দূরে থাকতে হয়েছে। সবটা কি এভাবে মিটে যাবে? কখনো না। আলো দম ছেড়ে নিজেকে ধাতস্থ করে বলল, ওর সঙ্গে একজন মেয়ে ছিল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর আওয়াজ আমার কানে এসেছিল। ওরা আমার সঙ্গে যা করেছে এমনি এমনি বেঁচে যাবে? আমার সঙ্গে কোনো মেয়ে ছিল না। ড্রাগসের প্রভাবে তুমি উল্টোপাল্টা শুনেছ। আমি ওই কক্ষে একা ছিলাম এবং আমার নিজের হিতায়ত বোধ শক্তি ছিল না। সবটা ভ্রম আর তোমার মন গড়া কথা। রাহাত সবটা অস্বীকার করলো। ওর সঙ্গে কেউ ছিল না, সবটা আলোর মন গড়া কথা। আলো ভুলভাল শুনেছে বলে বয়ান দিল। শ্রাবণ ওকে মূলত সেই মেয়েটার বিষয়ে খোঁজ করতে আর বিস্তারিত জানতে দুজনকে এক করেছে, কিন্তু ফলাফল শূন্য। বাধ্য হয়ে আলোকে নিয়ে ফিরতে হলো। ওরা জেল থেকে সোজা অফিস কক্ষে এসে বসলো। 1 ঘন্টা আলো চুপচাপ, কোনো আওয়াজ করছে না। শ্রাবণ আর চোখে ওকে লক্ষ্য করছে। পুরাতন আঘাতটা আবার তাজা হয়ে উঠেছে, কিন্তু এছাড়া কোনো উপায়ন্ত ছিল না। কেসটা শেষ করতে হবে। রেবা মার্ডার কোনো সাধারণ কেস নয়, বরং সম্পূর্ণ জটিল একটা কেস। গ্রাম অঞ্চলের সাধারণ ছেলেমেয়ে এবং শিক্ষার্থীদের বিদেশে পাচার করার মতো জঘন্য পাপ এর সঙ্গে জড়িত। কলেজে সুন্দরী সুন্দরী মেয়েদের দিয়ে নানা রকম ড্রাগস চোরাচালান আর কেনাবেচা এদের অন্যতম উদ্দেশ্য। দেশের কিছু নেতা হঠাৎ করে কয়েক কোটি টাকার মালিক হয়ে উঠেছে। তারা প্রতিনিয়ত বিদেশে নিজেদের সম্পত্তির পরিমাণ বাড়িয়ে চলেছে। এসব আইনের চোখে পড়েও যেন পড়ে না। রেবা মার্ডার না হলে হয়তো বিষয়টা আড়ালে থেকে যেত। শ্রাবণ বেশ কিছু তথ্য কালেক্ট করেছে, কিন্তু উপযুক্ত সময়ের অভাবে অপেক্ষা করছে। নির্জনতা কাটিয়ে হঠাৎ আলো বলে উঠল, রাহিন ভাই, তোমার মনে হয় না আমার বাড়িতে একাকী থাকা উচিত না? রাহিন থতমত খেল। মেয়েটার মনে কি চলছে কে জানে। পাশে শ্রাবণ গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপ ঘাটাঘাটি করছে। আলো পা নাচিয়ে পুনরায় বলল, আমি ভেবেছি লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করব, কিন্তু কি করব? আমার যোগ্যতার পরিধি সীমিত। পড়াশোনা শেষ হতে অনেক দেরি। তুমি বরং ওনাকে বলে এই অফিসে আমার একটা কাজে জোগাড় করে দাও। কথা দিচ্ছি, মন দিয়ে কাজ করব। অযথা মাথা গরম করে কিছু করব না। রাহিন শ্রাবণের দিকে চেয়ে আছে। বরের অফিসে বউ জবের জন্য অন্য মানুষের কাছে সাহায্য চাইছে। হাস্যকর বিষয়। শ্রাবণ ল্যাপটপ থেকে মুখ তুলে পাশে রাখা আইডি কার্ডটা এগিয়ে দিয়ে আলোকে বলল, এটা তোমার আইডি কার্ড। আজ থেকে নতুন রিপোর্টার হিসেবে জয়েন করছো, কিন্তু সবটা অফলাইনে। তোমার কাজ অফিসে বা ঘরে বসে রিপোর্ট তৈরি করা। মাতব্বরি করে বাইরে যাবে না। শ্রাবণ কোনো সুপারম্যান না যে জাদু করে বারবার তোমাকে রক্ষা করবে। নিজে সাবধানে থাকো আর আমাকে থাকতে সাহায্য করো। ভুলেও মিডিয়ার সামনে আসবে না। শ্রাবণ মাহমুদের এতটাও দৈন্যদশা হয়নি যে বউকে দিয়ে কাজ করাবে। নেহা ডাক্তার বলেছেন তাই। আইডি কার্ড দেখে আলো অবাক হলো। শ্রাবণ আগে থেকে ওর বিষয়ে ভেবেছে। বিষয়টা খারাপ না, বরং ভালো। ইচ্ছা হলো ধন্যবাদ দিতে, কিন্তু শেষের কথাগুলো শুনে সেই ইচ্ছা পানি হয়ে গেল। গত 9টা মাসের হিসেব এখনো বাকি আছে। লোকটার মধ্যে হৃদয় নামের অদৃশ্য বস্তুটা নেই। যদি থাকতো তবে অসুস্থ স্ত্রীকে কখনো দূরে পাঠিয়ে দিতে পারত না। আলো আইডি কার্ড হাতে নিতে রাহিন প্রশ্ন করল, এটা কখন করলি? শ্রাবণ ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল, কয়েকদিন আগে করেছি। কাজের মধ্যে থাকলে মাথা থেকে খারাপ বুদ্ধি দূরে থাকবে। এমনিতেও মস্তিষ্কে রাজ্যের ঝামেলা জট পাকিয়ে থাকে। আলোর মেজাজ খারাপ হলো। লোকটা ওকে কি ভাবে? তেড়ে উঠল, একদম আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। আমি আপনার মতো বখাটে না, যথেষ্ট ঠান্ডা মাথায় কাজ করি। 2 দিন আগেও আপনি কলোনির জাবেদ সাহেবের সঙ্গে ঝামেলা করেছেন। ওনার কলার ধরে ঝাঁকিয়ে হুমকি দিয়েছেন। সবটা শুনেছি আমি। শ্রাবণ মুখ তুলে চাইল, দাঁত চেপে উত্তর দিল, রেস্টুরেন্টে প্রায় আমাকে বিক্রি করে দিয়েছিলে, তাও মাত্র 10 লক্ষ টাকার বিনিময়ে। আর জেলের মধ্যে যেটা করলে ওইটাকে কি বলবে? বখাটে আমি না,
বরং তুমি। নিজের বরকে বিক্রি করতে আজ অব্দি আমি কাউকে দেখিনি। কপালে বউ জুটিয়েছে আল্লাহ। আমার মাথা কিন্তু ভীষণ গরম, আমাকে একদম রাগাবে না। কার রাগ কারো উপরে ঝেড়ে ফেলবো তখন আফসোস করতে হবে। আলো আইডি কার্ড হাতে উঠে দাঁড়ালো। রাহিনকে আদেশসূচকভাবে বলল, রাহিন ভাই, আমি বাড়িতে ফিরব। আমার কাজগুলো দয়া করে বুঝিয়ে দিলে খুশি হব। বাড়িতে আমার মেয়ে আছে। কারো মতো বউ বাচ্চা দূরে ফেলে দেশের মানুষের বিনোদন দেওয়ার মতো মন মানসিকতা আমার নেই। খারাপ সময় যে পাশে থাকতে পারে না, আমি তার থেকে দূরে থাকতে পছন্দ করি। আলো গটগট করে বাইরে চলে গেল। শ্রাবণ মুখটা কঠিন করে চেয়ে আছে। অসুস্থতার পর থেকে আলোর মেজাজ হঠাৎ হঠাৎ পরিবর্তন হয়। স্বাভাবিক হতে সময় লাগবে। সুস্থ আছে, এটাই তো অনেক। শ্রাবণ বিষয়টা ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করল। রাহিনকে ইশারা করলো আলোর পিছু নিতে। বেচারা রাহিন এদের মাঝে এসে দিশেহারা অবস্থা। দৌড়ে গেল মেয়েটার পিছনে। ওরা দুজন বাইরে যেতেই তোরই ভেতরে প্রবেশ করল। মিনমিনে কণ্ঠে বলল, ম্যামের ব্যবহার কেমন জানি অদ্ভুত। আপনার সঙ্গে বেমানান লাগলো। উনি অবুঝের মতো আচরণ করেন। বিষয়টা আপনার সঙ্গে যায় না। আপনি কেমন ঠান্ডা মাথা অফিসটাকে সামলে রেখেছেন। ম্যামের থেকে ভালো কাউকে আপনি পেতে পারতেন। তোরের কথা শুনে শ্রাবণ তাচ্ছিল্যপূর্ণ হাসল। তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আজ থেকে অপ্রয়োজনীয় কথাবার্তা ভুলে উচ্চারণ করো না তোরি। ওইটা আমার বউ না, অ্যাটম বোম। আগুন লাগালে সর্বনাশ। ওকে রাগালে আমার তিল তিল করে গড়ে তোলা শখের এই চ্যানেল উড়িয়ে দিতে সময় নিবে না, তাই মুখ বন্ধ রাখবে। আমার বউ খেপলে কাউকে আর আস্ত রাখবো না, মনে থাকবে। শ্রাবণ শেষের কথাগুলো চিবিয়ে চিবিয়ে বলল। ঠান্ডা মাথা হুমকি যাকে বলে। তোরে ঢোক গিল, বিড়বিড় করল, আপনি বাসলে বাপের নাম। ধরণীতে সকালে নতুন সূর্য উদয় হয়েছে। শ্রাবণ বাড়িতে ফেরেনি। হয়তো সারা রাত অফিসে, নয়তো কোনো চোরে চোরাচালানির ভিডিও করতে ঝোপঝাড়ের মধ্যে মশার গান শুনে বসে রাত কাটিয়েছে। বিষয়টা ভেবে আলোর মাথা দপ করে জ্বলে উঠল। আজকাল মাথা ঠিকঠাক থাকে না। অবশ্য কথায় বলে, সঙ্গদোষে লোহা ভাসে। আলো তিক্ততা না বাড়িয়ে এশার কপালে চুমু দিল। মেয়েটা বেশ শান্ত, একদম ওর বড় আপার মতো। ভাগ্য ভালো, বাপের মতো শয়তান হয়নি। কথাটা ভেবে আরও নিজেকে দোষারোপ করল। বাচ্চাটা মোটেও ওই নারীলোভী খারাপ লোকটার হতেই পারে না। এসা শুধুমাত্র নিজের মেয়ে। আলো ওকে আদর করে বাইরে আসলো। গতকাল কয়েকটা আর্টিকেল লিখতে দেওয়া হয়েছিল, সেটা প্রায় মোটামুটি শেষ। একটা বিশেষ কাজে অফিসে যেতে হবে। লিমা বেগম বেশ আনন্দে আছে। এশার সঙ্গে দিনটা দারুণ কাটছে। কতদিন বাড়িতে এমন বাচ্চা কাচ্চা নেই। উনি ভীষণ ভালো মনের মানুষ। আলো ওনার থেকে বিদায় নিয়ে রাস্তায় এসে উঠল। শহরের নামকরা কলোনিতে ওদের বাড়ি। আশেপাশে ভদ্রলোকের বসবাস। আলো ব্যাগ হাতে খানিকটা এগিয়ে যেতে একজন মহিলা ওর সম্মুখে এসে দাঁড়ালো। কিছু একটা ভেবে বলল, তুমি ইকবাল সাহেবের বৌমা তাই না? তোমার নিউজটা দেখলাম গতকাল। পুরাতন নিউজ হলো আমার মেয়ে পুনরায় দেখালো। সত্যি দুঃখজনক বিষয়। আচ্ছা, ওই ছেলেটা কি তোমার সঙ্গে নোংরা কিছু করেছিল? আমাদের শ্রাবণ আবার খুবই দয়ালু। ওর নাক লজ্জা অনেক কম। বইয়ের দোষ এড়িয়ে সংসার করছে। এমন স্বামী পাওয়া সৌভাগ্যের বিষয়। ভালো করে সংসার করো। এমন বাইরে বাইরে উকি ঝুঁকি দিও না, কপাল পুড়বে। এতক্ষণে ভদ্রমহিলার পেছনে আরও দুজন এসে দাঁড়িয়েছে। আলোর ঠান্ডা মেজাজ তুঙ্গে উঠল। ঠোঁট কামড়ে নিজেকে ধাতস্থ করে উত্তর দিল, আন্টি, আপনি গোয়েন্দা বিভাগে যোগদান করেন। ভালো নাম কামাতে পারবেন। যদিও কথাবার্তা সুবিধার না, শিক্ষার অভাব আছে। পরের ঘরে উকি ঝুঁকি কাটার অভ্যাস ত্যাগ করতে হবে। আমার বর, আমার ঘর, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আপনার কেন এত জ্বলছে বুঝলাম না। ঘরের খেয়ে বনের মহিষ তাড়াচ্ছেন নাকি? জ্ঞান দিতে এসেছেন? আমাদের খারাপ সময় আপনি কোথায় ছিলেন? আবার আমাকে কিছু বলতে আসলে মানহানির কেস করে দিব, প্রমিস। আগামীকাল থেকে লাঠি হাতে বাইরে আসব।
কেউ কিছু বললে আগে মাথা ফাটাবো, তারপর থানায় যাব। বেহুদা নির্বোধ মহিলাদের দল, আমার থেকে দূরে থাকবেন। আলো অপেক্ষা করলো না, টান পায়ে এগিয়ে গিয়ে অটোরিকশা ধরল। গাড়ি ছাড়া বাইরে আসা ওর নিষেধ, কিন্তু কাজটা ভীষণ গুরুত্বপূর্ণ। বাইরে যেতে হবে, গাড়ির জন্য অপেক্ষা করলে চলবে না। তাছাড়া যত লুকিয়ে থাকবে ততই ঝামেলা হবে। মানুষ শক্তের ভক্ত আর নরমের জম, যত মিনমিন করে চলবে ততই মানুষ পেয়ে বসবে। না খেয়ে থাকলে লোকে খাবার দিয়ে উপকার করে না, নিজের আহার নিজে জোগাড় করতে হয়। তাহলে লোকের কথা শুনে কেন নিজেকে কষ্ট দিবে? অফিসে পৌঁছাতে ওর বেশি সময় লাগলো না। শ্রাবণের কক্ষে গিয়ে অবাক হলো। শ্রাবণ থমথমে মুখ নিয়ে বসে আছে, চোখ আর নাক লাল হয়ে আছে। রাহিন অসহায় মুখে আলোর দিকে চেয়ে বলল, গতকাল রাত থেকে অসুস্থ, জ্বর একটুও কমেনি, শরীর ব্যথা, অথচ অফিস থেকে যাচ্ছে না। আলো ছুটে গিয়ে শ্রাবণের কপালে হাত রাখল। সত্যিই ভীষণ জ্বর, এভাবে থাকলে শরীর আরও খারাপ হবে। জ্বরের তোপে লোকটা ঝিমিয়ে যাচ্ছে, কিন্তু কোনো হেলদোল নেই। আলো ব্যস্ত হয়ে বলল, ওনাকে হাসপাতালে নিতে হবে, এখন প্রায় মানুষের ডেঙ্গু হচ্ছে। ভাই, তুমি গাড়ি বের করতে বলো, এভাবে থাকলে ক্ষতি হবে। শ্রাবণ আলোর দিকে চেয়ে আছে। মেয়েটা কি সুন্দর ঠোঁট নাড়িয়ে কথা বলছে, আবার হাতটাও ধরে রেখেছে, কিন্তু জড়িয়ে ধরছে না কেন? এতই যদি বরের প্রতি ভালোবাসা হবে, তাহলে নিশ্চয়ই টেনশনে কান্নাকাটি করবে, জড়িয়ে ধরবে। পরের বউ ভাব দেখাচ্ছে। শ্রাবণ বিড়বিড় করে বলল, জড়িয়ে ধরছো না কেন? আলো ভ্রু কুঁচকে চাইল। অতিরিক্ত জ্বরে লোকটা ভুল বকছে। আলোর এবার সত্যিই চোখ ফেটে জল নামলো। শক্তিশালী মানুষটার কি অবস্থা হয়েছে! ওরা অপেক্ষা করলো না, ছুটে চলল ক্লিনিকের উদ্দেশ্যে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।